এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তারিন আর আশা হা হয়ে গেছে উদিতার কথা শুনে। উদিতাকে দেখলে বোঝাই চায় না যে সে এত কথা বলতে পারে। তারিন আর আশা মনে মনে ভাবছে, কি থেকে কি হয়ে গেল? আমরা তো তাকে আশিয়ানের বিরুদ্ধে বিষিয়ে দিতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখি এই মেয়ে আমাদেরই উল্টো গোল খাইয়ে দিল। এনা আর কেয়া সব প্রশংস দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। উচিত জবাব ছুড়ে দিয়েছে সে তাদের মুখের উপর। ব্রাভো গার্ল। উদিতা তাদেরকে আর কিছু বলল না। টাওয়েল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে কেয়াকে বলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। তারিন আর আশা মুখ চুন করে রুম থেকে বেরিয়ে গেল। এনা আর কেয়া হুঁ হ্যাঁ করে হেসে ফেলল তাদের এভাবে জব্দ হতে দেখে। দুজনে হাই ফাইভ দিল। এনা আর কেয়া নিচে গেল কিছু সময়ের জন্য। মেহমানরা নিচে গিজগিজ করছে। দুই নতুন বউ দেখার জন্য তারা সবাই উৎগ্রীব হয়ে বসে আছেন। সন্ধ্যার পর রিসেপশন পার্টি শুরু হবে। আশিয়ান ঘুম থেকে উঠে নিজের রুমে চলে এলো। এসে উদিতাকে কোথাও দেখতে পেল না সে। বেশি চিন্তা না করে রুমের দরজা লক করে টাওয়াল নিয়ে সুইমিং পুলে চলে গেল সাঁতার কাটতে। গিয়ে বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি করে বাথরব পরে রুমে ফেরত এলো আশিয়ান। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে। এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। উদিতা ওয়াশরুম থেকে বের হয়ে আশিয়ানকে দেখে জমে বরফ হয়ে গেল যেন। এই মুহূর্তে আশিয়ানকে সে মোটেই আশা করেনি। আশিয়ান এবার পূর্ণ দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। হাঁটু অবধি ভেজা লম্বা চুলগুলো খোলা, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ম্যাজেন্টা কালারের একটা 3/4 হাতার ব্লাউজ ও একটা পেটিকোট তার পরনে। আশিয়ান উদিতাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করছে। উদিতার ফর্সা পেট, পিঠ ও কোমর স্পষ্ট চোখে লাগছে আশিয়ানের। আশিয়ান ধীর পায়ে হেঁটে উদিতার একদম কাছে চলে গেল। উদিতা নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে। আশিয়ানের মতো ছেলেরা দুই রকমের, যথা এক গার্লফ্রেন্ড থাকলে ওরা কখনো অন্য কোনো মেয়ে তো দূরে থাক, নিজের বউকেও কখনো ভালো করে দেখে না। দুই, গার্লফ্রেন্ড না থাকলে নিজের বউয়ের দিকেই পূর্ণ মনোযোগ থাকে তাদের। আশিয়ানের ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছে। যেহেতু গার্লফ্রেন্ড নাই সেহেতু নিজের বউয়ের দিকেই সকল অ্যাটেনশন যাচ্ছে তার। চাইলেও উদিতার ভূত তার মাথা থেকে নামছে না। এত সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সত্যি বলতে খুব কম ছেলেরাই পারে নিজেদেরকে সংযত রাখতে। উদিতা আশিয়ানকে উপেক্ষা করেও যেতে পারছে না। লজ্জায় মনে হচ্ছে এখনই মরে যাবে সে। উফ, ভালো লাগে না। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। উদিতার শেষ লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না সে আশিয়ানের দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন অদ্ভুত অনুভূতি! আশিয়ান উদিতার চুলে নাক ডুবিয়ে চুলের স্মেল নিতে লাগলো। কেমন যেন নেশা লাগিয়ে দিল চুলের সুঘ্রাণটা। কি জানি কোন শ্যাম্পু ইউজ করে সে, এত সুন্দর স্মেল। আশিয়ান এক হাত দিয়ে চুল সরিয়ে গলা থেকে সেখানে নাক মুখ গুজে দিল। উদিতা থরথর করে কাঁপছে লাগাতার। আশিয়ান খুবই হার্ডভাবে চুমু খাচ্ছে গলার ভাঁজে। এমন স্পর্শে উদিতা শিউরে উঠছে বারংবার। এক হাতে আশিয়ানের চুল খামচে ধরল সে, আর এক হাত আশিয়ানের পিঠে বিচরণ করছে তার। আশিয়ানের চুমুর তোরেই বোঝা যাচ্ছে যে সে নিজেকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না। সে যখন উদিতার ব্লাউজে হাত লাগালো খোলার জন্য, ঠিক তখনই রুমের দরজায় কেয়া ও এনা নক করলো। আশিয়ানের ঘোর কাটল দরজা ধাক্কানোর শব্দে। বিরক্তি নিয়ে একবার দরজার দিকে তাকিয়ে তারপর উদিতার দিকে তাকালো। ভেজা লেপ্টে থাকা হরিণীর চোখের মতো লম্বা পল্লবযুক্ত আখিজোড়া আশিয়ানের দিকেই নিবদ্ধ। আশিয়ান উদিতার থুতনিতে এক হাত দিয়ে চেপে ধরে ঠোঁটের কোণে গভীরভাবে চুমু খেলো। তার নেশালো কণ্ঠে বলল, শাড়ি পরেছ ভালো কথা, ভুলে কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় যাবে না। আর বড় একটা ওড়না দিয়ে হিজাব বাঁধবে, মনে থাকবে? উদিতা ভয়ে এক নাগারে বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। জি, মনে থাকবে। আশিয়ান উদিতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে বলল, গুড, এখন যাও, দরজা খুলো গিয়ে। আমি ওয়াশরুমে যাচ্ছি,
ড্রেস চেঞ্জ করতে। এই বলে আশিয়ান কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা একটা ওড়না দিয়ে নিজেকে পেঁচিয়ে দরজার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে লক খুলে দরজা খুলে দিল। এনা, কেয়া আর মিসেস ইয়াসমিন রুমে ঢুকলেন। মিসেস ইয়াসমিন বড়সড় একটা গহনার বাক্স উদিতাকে দিয়ে বললেন, এখান থেকে বেছে বেছে কয়েকটা গহনা রাতে রিসেপশন পার্টিতে পরতে। উদিতা মাথা নেড়ে সাই জানালো। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে চলে গেলেন। এনা আর কেয়া ঝটপট উদিতাকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা বেশ মার্জিতভাবেই পরিয়েছে তাকে ওরা। শাড়ি পরা শেষ হতেই আশিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নর্মাল একটা ধূসর রঙা শার্ট আর একটা কালো জিন্স তার পরনে। ওয়াশরুম থেকে বেরিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে কারো দিকে না তাকিয়েই হনহন করে বেরিয়ে গেল সে। এনা আর কেয়া ততটা পাত্তা দিল না আশিয়ানকে। আশিয়ানের স্বভাব সম্পর্কে সবাই অবগত। উদিতাকে হিজাব ও প্রয়োজনীয় গহনাদি পরিয়ে দিয়ে পুরোপুরি রূপে তৈরি করে তাকে নিয়ে নিচে নেমে এলো ওরা। যেখানে শুধু মেয়েদের আসর বসেছে সেখানে সবার মাঝখানে আলেয়ার পাশে উদিতাকে বসিয়ে দিল এনা আর কেয়া। আলেয়াও উদিতাকে সব মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউ কেউ গিফটের প্যাকেট অথবা গহনা দিচ্ছে উপহার হিসেবে। উদিতার সৌন্দর্য দেখে সব মহিলারা মুগ্ধ, সাথে তার অমায়িক ব্যবহার তো তাদের মন কেড়ে নিয়েছে। মিসেস ইয়াসমিনের ক্লোজ যে মহিলারা, ওনারা তো মিসেস ইয়াসমিনকে বারবার বলছে যে তিনি প্রথমবারের মতো এবারও জিতছেন। মিসেস ইয়াসমিন মুচকি হাসছেন, শুধু প্রতি উত্তরে কিছু বলছেন না। সব ছেলেরা বাইরে আড্ডা দিতে ব্যস্ত। বাইরের এক কোণে বাবুর্চিরা বড় বড় ডেকচিতে রিসেপশনের জন্য রান্না করছেন। বাইরে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। আশিয়ান সবার সাথে আড্ডাই মশগুল। বন্ধুরা তো তাকে চালিয়ে মারছে রাতে কি হয়েছে সেটা জানার জন্য। আশিয়ান ধমকে ধামকে তাদের মুখ থেকে এ প্রসঙ্গ বাদ দিয়েছে। আশিয়ান প্রচণ্ড রকমের দোটানায় ভুগছে। উদিতার প্রতি তার সাংঘাতিক লেভেলের মোহ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কাউকে তো এত সহজে ভালোবাসা যায় না। আর ইলিয়ানাকে সে যেভাবে ভালোবেসেছিল সেভাবে তো মনে হয় না যে উদিতাকে ভালোবাসতে পারবে। জানে না সে ভবিষ্যতে কি হবে। কিভাবে যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই যায়নি। উদিতা অনেক আগেই রুমে ফিরে এসেছে। শাড়ি পাল্টে ওয়াক্তের নামাজ আদায় করে নিয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় করতে ব্যস্ত সে। আশিয়ান আর একবারও রুমে আসেনি। মাগরিবের নামাজ শেষে সবেমাত্র বিছানায় গিয়ে বসেছে, এমন সময় আবার দরজাতে কে যেন নক করলো। উদিতা দরজা খুলে দিতেই এনা পার্লারের এক মহিলাকে সাথে নিয়ে রুমে ঢুকলো। এই মহিলাই তাকে এতদিন সাজিয়ে আসছে। এনা আগে থেকেই রেডি হয়ে আছে। কেয়া স্বামীর সন্তান নিয়ে একটু বিজি, তাই আসতে পারেনি। উদিতা রিসেপশন পার্টিতে পরার জন্য ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আসতেই শুরু হলো মেকআপ করা। মহিলাটি খুবই যত্ন সহকারে উদিতাকে সাজাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর উদিতার সাজগোজ কমপ্লিট হলো। মহিলাটি তাকে গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব পরিয়ে নেকাবও লাগিয়ে দিল। ব্যাস, উদিতা পুরোপুরি তৈরি। আশিয়ানের প্রয়োজনীয় জিনিসপত্র সব কেয়া আগেই নিয়ে গিয়েছিল। আশিয়ান অন্য একটা রুমে কাপড় চোপড় চেঞ্জ করে পুরোপুরি রেডি হয়ে তারপর নিচে চলে এসেছে। উদিতার পরিবার ও আলেয়ার পরিবার থেকে লোকজনরা সন্ধ্যার সাথে সাথেই এখানে চলে এসেছে। উদিতার রুমে গিয়ে মিসেস আনিত, ওসামা ও উষা দেখা করে এসেছে। মিস্টার আনিসুল ও শাহরিয়ার আশিয়ানের বাবা, চাচা ও বড় ভাইদের সাথে আলাপে মশগুল। আশিয়ান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেতে খেতে কথা বলছে। অনুষ্ঠান একদম জমে উঠেছে। আলেয়া নিচে চলে এসেছে তাসকিনের সাথেই। সবাই তাদের সাথে কথা বলতে ও ফটো তুলতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর উদিতাকে সাথে নিয়ে এনা আর কেয়া নিচে নামলো। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে গেল। চোখজোড়া তার উদিতাতেই আটকে আছে যেন। তৌহিদ ও আসিফ মুচকি হেসে দুজন দুদিক থেকে আশিয়ানকে ধাক্কা দিতেই আশিয়ান নিজের হুঁশে এলো। বন্ধুরা তো তাকে নানাভাবে পিঞ্চ মেরে কথা বলছে। আশিয়ান কিছুটা লজ্জায় আর তাকাতে পারছে না। উদিতাকে আজ অনেক সুন্দর লাগছে।
গর্জিয়াস পাথরের কারুকাজ করা টিয়াল গ্রিন কালারের ফুল হাতা ও প্রচুর ঘের দেওয়া লং গাউন পরেছে সে। সাথে আছে সেম কালারের বড় হিজাব ও নেকাব। উদিতার চোখজোড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর কিছুই দৃষ্টিগোচর হবে না কারো, একমাত্র ওর চোখজোড়া ছাড়া। উদিতা আস্তে আস্তে নিচে এসে শাহরিয়ারকে জড়িয়ে ধরল। শাহরিয়ারও পরম মমতায় জড়িয়ে ধরে তার আদরের ছোট্ট বোনটাকে। উদিতা তার ভাইকে কুশল বিনিময় করে তারপর গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার আনিসুল মেয়ের মাথায় চুমু খেয়ে আদুরে কণ্ঠে তাকে নানা কথা জিজ্ঞেস করলেন। উদিতাও হাসি মুখে জবাব দিল, আর চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো উদিতা। আশিয়ানকে কোনো হিরোর চাইতে কম লাগছে না। কালো শার্টের ওপর টিয়াল গ্রিন কালারের মখমলের ব্লেজার ও কালো প্যান্ট তার পরনে, চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে রাখা, হাতে অ্যাপেল ব্র্যান্ডের ওয়াচ, পায়ে ফর্মাল শুজ, সব কিছু মিলিয়ে তাকে জোশ লাগছে দেখতে। সব শেষে উদিতাকে আশিয়ানের পাশে এনে দাঁড় করিয়ে প্রচুর ফটো তোলা হলো। আশিয়ান উদিতার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বাইরে বেরোলো স্টেজে যাওয়ার জন্য। তাদের একসাথে হেঁটে আসা দৃশ্য ভিডিও করা হচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকালো, আশিয়ানও একই সময়ে উদিতার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়া অবস্থায় একটা ছবি তুলে ফেললো ফটোগ্রাফার। আশিয়ানদের কাজিনরা মুখে আঙ্গুল পুড়ে সিটি বাজাতে লাগলো। তাসকিন, আলিয়া ও আশিয়ান, উদিতা, তাদের উপর ফুলের পাপড়ি অনবরত বর্ষিত হতে লাগলো। খুবই সুন্দর মুহূর্ত। স্টেজে ওঠার পর তাদের সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সব রকমের ফটো তোলা হলো। সবাই খুশি এরকম নতুন দুটো পরিবারের সাথে সম্পর্ক জোড়ায়। এত এত আনন্দ করে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠান সম্পন্ন হলো। আজকে আশিয়ানদের বাসায় উদিতা ও আলেয়ার পরিবারের সবাই থাকবে। বাইরের গেস্ট হাউস খুলে দেওয়া হলো অতিথিদের থাকার জন্য। আজকে আবারও নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে, নতুন কপতিদের জন্য। বরং আগের রাতের থেকে আজকে অনেক বেশি সুন্দর করে বাসর ঘর ফুলটুল দিয়ে সাজানো হয়েছে। উদিতা সেই কখন থেকে ফুলের সাজানো বিছানের মধ্যমণি হয়ে বসে আছে আশিয়ানের অপেক্ষায়। এশার নামাজ আগেই আদায় করে নিয়েছে সে। আশিয়ানের আসার নামগন্ধও নেই। প্রায় অপেক্ষা করতে করতে রাত প্রায় 12টার দিকে রুমে এলো আশিয়ান। আজ আর ওসব ছাইপাশ গেলেনি। এই মুহূর্তে আশিয়ানের মুডটা প্রচুর গম্ভীর হয়ে আছে। মুড ঠিকই ছিল, কিন্তু তার এক বন্ধুর ব্রেকআপের কাহিনী শুনে তার মেজাজটা বিগড়ে গেছে, যার কারণে এই মুহূর্তে উদিতাকে তার কাছে ইলিয়ানা ও তার ফ্রেন্ড মাসুদের গার্লফ্রেন্ড সারার মতো লোভী মনে হচ্ছে। আশিয়ান গম্ভীর মুখে এসে বিছানায় উদিতার সামনে মুখোমুখি হয়ে বসল। উদিতা বিনয়ী কণ্ঠে সালাম দিল আশিয়ানকে। আশিয়ানও আগের ন্যায় গম্ভীর হয়ে সালামের জবাব দিল। আশিয়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে উদিতার দিকে। মেয়েটাকে দেখতে তো অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু আদেও কি সে ততটা নিষ্পাপ কে জানে। উদিতাকে বাঁচিয়ে দেখার জন্য আশিয়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে, শুনেছি বাসরাতে নতুন বউকে কিছু না কিছু গিফট দিতে হয়। গতকালকে তো প্রথম বাসর ছিল, বাট মাতাল থাকায় তোমাকে ইস্যু দিতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। আজকে তো দ্বিতীয় বাসর রাত। তা তুমি আমার কাছ থেকে কি গিফট চাও বলো, আমি অবশ্যই দিব। তীক্ষ্ণ চোখে সে তাকিয়ে আছে বিছানার মধ্যমণি হয়ে গর্জিয়াস টিয়াল গ্রিন রঙের লং গাউন ও হিজাব পরিহিতা অবস্থায় বসে থাকা তার অতি সুন্দরী বউটির দিকে। আশিয়ান মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নিজেকে বলল, তুমি কি চাইবে জানা আছে আমার। তোমাদের সব মেয়েকেই আমি খুব ভালো করে চিনি। হয়তো বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অথবা ডায়মন্ড নেকলেস অর রিং, এসবই চাইবে। তুমিও যে ইলিয়ানার মতো লোভী হবে না তার কোনো গ্যারেন্টি আছে কি? মেয়ে মাত্রই ছলনাময়ী, স্বার্থপর, লোভী। এই জন্যই তো মেয়ে জাতির উপর খুব ঘৃণা হয় আমার। তোমাদেরকে বিশ্বাস করাটাই যে বোকামি। উদিতা খুবই নিবিড়ভাবে আশিয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিহির স্বরে আস্তে করে প্রশ্ন বাণ ছুড়ে দিল সে আশিয়ানকে। যদি কিছু চাই আপনি সত্যি দেবেন আমায়? উদিতার কথা শুনে কোনো চিন্তা ভাবনা না করেই বলে দিল আশিয়ান, বলো কি চাও। যা চাইবে অবশ্যই তাই দিব তোমায়।
সারা জীবন, এমনকি মৃত্যুর আগ অবধি আপনার সাথে থাকার প্রতিশ্রুতি চাই আমি। দেবেন? উদিতার বলা কথা শুনে যার পরনায় বিস্মিত হলো আশিয়ান। কথাটা যেন দলা পাকিয়ে আটকে গেছে তার গলায়। সে ভাবেনি কখনো এমন কিছুর আবদার করবে উদিতা। তার মানে কি তার ধারণা ভুল? সব মেয়েরা তাহলে এক নয়? চিন্তার গভীরে ডুবে যাওয়ার আগেই শোনা গেল উদিতার কথা। জানেন, আমার আবদারটা খুবই সামান্য। তাও প্রিয়জন ছাড়া আমি কারোর কাছে কখনো কিছু আবদার করিনি। আর এখন থেকে আপনিই তো আমার জীবনের সব। শুনেছি সময় থাকতে মূল্যবান জিনিসের কদর করতে হয়, হারিয়ে গেলে তখন আফসোসের সীমা থাকে না। আমিও আমার সেই মূল্যবান জিনিসটির কদর করতে চাই। আর আমার সেই মূল্যবান সম্পত্তি হলেন আপনি। আপনাকে ভালোবেসে আপনার সাথেই সারাটি জীবন কাটিয়ে দিতে চাই আমি। আপনার টাকা পয়সা এত বেশি বিশাল সম্পত্তির উপর আমার কোনো প্রকার কোনো লোভ নেই। জীবনে টাকা পয়সাই সব নয়, একটা জীবনে ভালোবাসার মানুষ থাকলে আর কি চাই। আমার চাওয়াটাও ঠিক সেরকম। আমি আপনাকে চাই। আপনার সমস্ত ধ্যান ধারণা ও আপনার সমস্ত চিন্তাভাবনা জুড়ে আমি থাকতে চাই। আপনার হাতে হাত রেখে একসাথে পথ চলতে চাই। আপনার চোখে আমার জন্য হাজারো মুগ্ধতার ভিড়ে এক টুকরো ভালোবাসা দেখতে চাই। প্রতিটা সেকেন্ডে আপনাকে ভালোবাসি তার প্রমাণ দিতে চাই। আপনার ঠোঁটের মুচকি হাসিটার কারণ হতে চাই আমি। পূরণ করবেন তো আমার এই চাওয়াটা? মুচকি হেসে জানতে চাইল উদিতা। আশিয়ান দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল উদিতার দিকে। তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়া ধরতেই উদিতা আশিয়ানের এক হাত আচমকা টেনে ধরল। হাত ধরতেই দাঁড়িয়ে পড়ে আশিয়ান। পিছু ফিরে তাকানোর সাহস পায় না সে। মেয়েটার ওই মায়াবী চোখ জোড়া যে মারাত্মক টানে তাকে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন না, এটা আমার অনুরোধ। কারণ আপনার সব কিছু জুড়ে এখন থেকে আমি থাকবো। অতীতে আপনি কি করেছেন না করেছেন তা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আপনার আগের জীবনে কে ছিল তাও জানার ইচ্ছে নেই। কিন্তু এখন থেকে আমিই আপনার জীবনের সব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালো মতো। যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর ভাগ কিছুতেই ছাড়বো না। কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত সম্পদ, যা গতকালকে আমার নামের দলিলে লেখা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। আশিয়ান উদিতার সমস্ত কথা শুনে একবার উদিতার দিকে তাকালো। তারপর সেন্টার টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দ্রুত গতিতে বারান্দার দিকে চলে গেল। উদিতা দীর্ঘশ্বাস ফেলে তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম স্বামী মহাশয়। এমনও একদিন আসবে যে তখন আপনি আমাকে প্রতিনিয়ত চোখে হারাবেন। পদে পদে আমাকে ভালোবাসি কথাটা বলবেন। আমার মাঝে নিজেকে বিলীন করে দেবেন। আমার প্রতিটি নিঃশ্বাসে এক রাশ মুগ্ধতা খুঁজবেন। সেই দিনের আর বেশি দেরি নেই। কিন্তু তখন আপনার মনের সমস্তটা জুড়ে একমাত্র আমিই থাকবো। আমার রাজত্ব চলবে সেখানে। এদিকে নিচের খোলামেলা বারান্দার মতো রুফটপে সুইমিং পুলের পাশে একটি ইজি চেয়ারে বসে দুলে দুলে সিগারেটের ধোঁয়া খোলা আকাশে মুখ দিয়ে ওড়াচ্ছে আশিয়ান। আশিয়ানের খুব ভালো বন্ধু মাসুদ। উদিতার মতো সুন্দরী ও ধার্মিক মেয়ে সারার সাথে তার 5 বছরের মতো রিলেশন। মাসুদ পাগলের মতো ভালোবাসে তাকে। কিন্তু ওই মেয়েটা মাসুদকে ঠিক সেভাবেই ঠকিয়েছে যেভাবে ইলিয়ানা আশিয়ানকে ঠকিয়েছিল। মাসুদের থেকে দ্বিগুণ বড়লোক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে সারা, অথচ সে ধার্মিক এবং পর্দাশীল। এসব কথা মাসুদের কাছ থেকে শোনার পর উদিতার প্রতি যাও একটু ভালো ধারণা জন্মেছিল আশিয়ানের, তা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে। এজন্যই উদিতার এসব কথা শুনে মন গলেনি তার, বরঞ্চ মনে হয়েছে উদিতাও ইলিয়ানার মতো ভালো মানুষের নাটক করছে। দুনিয়াতে সব মেয়েরাই ধোঁকাবাজ, কোনো মেয়েই প্রকৃত অর্থে কাউকে মন থেকে ভালোবাসে না। আশিয়ান মনে মনে ভাবছে উদিতাকে আরও বেশি করে টেস্ট করতে, দেখা যাক মেয়েটা সত্যি তার জন্য পারফেক্ট কিনা। আশিয়ান এইসবই ভেবে ভেবে সিগারেট খাচ্ছিল। হুট করেই উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তাকে অবাক করে দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল দূরে।
আশিয়ান গম্ভীর হয়ে উদিতার দিকে তাকালো। রাগ হচ্ছে তার ভীষণ, কিন্তু রাগটা সে দেখাতে পারছে না। মনে মনে অবাক হচ্ছে উদিতার সাহস দেখে। মেয়েটার চোখে মুখে এতটুকুও ভয় নেই। আশিয়ানকে আর এক দফা অবাক করে দিয়ে উদিতা নরম কণ্ঠে বলল, আজকে থেকে এসব ছাইপাশ খাবেন না আপনি। আমি এসব একদম পছন্দ করি না। মানলাম আপনি প্রেমে ব্যর্থ হয়ে ছাকা খেয়েছেন, তাই বলে এভাবে নিজের ক্ষতি করবেন, এতে তো আপনার কোনো দোষ নেই। দোষ সেই মেয়েটার যে আপনার কদর বোঝেনি। তার জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না। মনে রাখবেন, এখন আপনি একা নন, আপনার সাথে আমার জীবনটাও জুড়ে আছে। তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। আশিয়ান ভীষণ গম্ভীর হয়ে উদিতাকে জবাব দিল, আমার কাজে বাধা প্রদানকারীকে আমি মোটেও পছন্দ করি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমাকে দিব কিসের জন্য? আমি আপনার স্ত্রী, তাই এটুকু অধিকার আমার তো আছে। এতদিন আপনি নিজের মর্জি মতো চললেও এখন থেকে কিছু ক্ষেত্রে আমার কথা মতো চলতে হবে আপনার। আল্লাহ কিন্তু আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। জানেন, আমি এত রাগী, মুডি বা বদমেজাজি গম্ভীর টাইপের না হলেও আপনার মতো ঘাটতার টাইপের। যদিও আমি কখনো কারোর সামনে সেটা প্রকাশ করিনি, তবে আজ থেকে আপনি দেখবেন আমার এক রোখামি। যাই হোক, আর কখনো সিগারেট খাবেন না। আশিয়ান বিরক্তি নিয়ে তাকালো উদিতার দিকে। মুখে কিছু বলল না। বিনিময়ে উদিতা মুচকি হাসি উপহার দিল তাকে। আশিয়ান গমগমে গলায় বলল, রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমার রুমে আসতে দেরি হবে। উদিতা বেশ কিছুক্ষণ চুপ থেকে আশিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা বলে উঠল, আপনার বন্ধুকে তার জিএফ ছেড়ে দিয়েছে, তাই বলে আপনি আমাকেও তার জিএফ এর কাতারে ফেলে দেবেন? জানেন, অজান্তেই আপনি আমাকে চরিত্রহীনা ভেবে বসে আছেন। অথচ আজ পর্যন্ত আমার কোনো ছেলে কাজিনও আমাকে দেখেনি। আপনার বন্ধুর জিএফ আমার মতো ধার্মিক এবং পর্দাশীল, তাই এটা ধারণা করে নিলেন যে ওর মতো আমিও লোভী এবং আপনার থেকে ভালো কোটিপতি কাউকে পেলে আমিও চলে যাব। কেন এত অবিশ্বাস নিজের বিয়ে করা স্ত্রীর উপর? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে লোভী বলে মনে হয়? আরে ওই মেয়েটা যদি সত্যি এত ধার্মিক হতো তাহলে সে বিএফ বানালো কিভাবে? সে জানে না ইসলামে এ ধরনের রিলেশন হারাম। তার ওপর 5 বছরের রিলেশন অনায়াসে ভেঙে দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। তা আমার মাঝে কি এ ধরনের কোনো কিছু দেখেছেন আপনি? এরকম কোনো রেকর্ড আছে আমার? বলুন। আশিয়ান কিছুটা অবাক হলো উদিতার কথা শুনে। সে বুঝতে পারল না উদিতা এসব কি করে জানলো। আশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাকে ওসব কে বলেছে? কোথা থেকে শুনেছো তুমি? আপনার বন্ধু যখন আপনাকে এসব বলেছে তখন আমি আপনার পাশেই বসেছিলাম, মনে নেই? সে যাকগে, কোথা থেকে জানছি সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট তো এটাই যে আপনি আমাকে অবিশ্বাস করেন, তাও অন্যের কথা শুনে। যারা অন্যের কথা শুনে বিচার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা নির্বোধ হয়, বোকা হয়। মানুষের কথায় তারা নিজের পায়ে কুড়াল মারে। জানেন, আপনার বিরুদ্ধে অনেক কথা আমার কানে এসছে। আপনার আপন মানুষটাই আমাকে কত কিছু বলেছে আপনার ব্যাপারে, কিন্তু আমি একটা কথাও বিশ্বাস করিনি। কারণ আপনাকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম আপনি ঠিক কেমন মানুষ। কাউকে চিনতে যুগ লাগে না, আমারও লাগেনি। সেই বিশ্বাসের জোরে আমি আপনার বিরুদ্ধে শোনা একটা কথাতেও কর্ণপাত করিনি, কারণ আমি নিজের চোখে না দেখা অবধি কারোর মুখের কথা বিশ্বাস করে বসে থাকি না। যাই হোক, শেষ একটা কথাই বলবো, এখন থেকে তো আমি আপনার চোখের সামনেই থাকবো। ভালো করে দেখে তারপর জাজ করে বলবেন আমি কেমন, আর আমার চরিত্রটাই বা কী রূপ। অন্য কারোর কথা ধরে বিশ্বাস করে বসে থাকবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। এসব বলতে গিয়ে কিছুটা চাপা অভিমান ও রাগে উদিতার ফর্সা গাল নাক লাল হয়ে গেল। চোখ থেকেও যেন আগুন বের হচ্ছে। আশিয়ানের মতিগতি বুঝতে একটুও অসুবিধে হয়নি উদিতার। রাগে হনহন করে বারান্দা থেকে প্রস্থান নিল সে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদিতার যাওয়ার পানে। সত্যিই তো, উদিতা এক বর্ণও মিথ্যে বলেনি। এক দুজন খারাপ হলে কি সবাই খারাপ হয়ে যায়? এখনো পর্যন্ত একবারও উদিতার সম্পর্কে খারাপ কিছু শোনেনি সে, কোনো ব্যাড রেকর্ড পায়নি। তারপরও অজান্তেই উদিতাকে কষ্ট দিয়ে ফেলল সে।
রাগে নিজের চুল নিজেই টানতে লাগলো আশিয়ান। উদিতা আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খুব কষ্ট পেয়েছে সে আশিয়ানের এমন মনোভাবে। সব মেয়েরাই কি একরকম হয়? কিছু মেয়েরা তো শুধু একমুঠো ভালোবাসা চায়। আশিয়ান কেন তাকে বুঝলো না? রাগে দুঃখে উদিতা কিছুক্ষণ নীরবে চোখের জল বিসর্জন দিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। আশিয়ান যদি ঠিক হয় তাহলে আজকে উদিতার দেওয়া লজ্জাটাই যথেষ্ট। আর জীবনে অন্য কারো কথাই নিজের স্ত্রীকে জাজ করতে যাবে না। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর আশিয়ান বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের ভিতরে এসে রুমের ডোর লক করে তারপর বিছানায় এসে উদিতার পাশে শুয়ে পড়ল। উদিতা অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেছে। আশিয়ান মনে মনে খুবই গিল্টি ফিল করছে। উদিতা তাকে কি ভাবছে মনে মনে আল্লাহই জানেন। আশিয়ান ঘুমন্ত উদিতার মুখপানে একবার তাকালো। কি নিষ্পাপ চেহারা! এই চেহারা কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। এই চেহারার কোনো কলুষতা নেই, একদম সরল একটা মেয়ে সে। আশিয়ান উদিতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতা তো বেদম ঘুমে ব্যস্ত। উদিতার কাঁধ থেকে জামার হাতা একটু নামিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল আশিয়ান। উদিতা একটু নড়ে চড়ে উঠল এমন স্পর্শে। আশিয়ান টাইট করে নিজের সাথে মিশিয়ে নিল উদিতাকে। ঘুমানোর চেষ্টা করতে লাগলো। একটা সময় উদিতার কাঁধে চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়ল সে। মাঝরাতে উদিতা খেয়াল করলো যে সে একদম আশিয়ানের সাথে মিশে শুয়ে আছে। অস্বস্তি লাগছে আশিয়ানের এভাবে জড়িয়ে ধরায়, কিন্তু কিছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে এভাবেই শুয়ে পড়ে সে। আশিয়ানের এক হাত উদিতার জামার ভেতরে পেটের উপর বিচরণ করছে। হাতটা বের করতে পারল না উদিতা। আশিয়ানের মতো এমন বডি বিল্ডার যুবকের কাছে তার তুলোর মতো কিশোরী শরীরের শক্তি একদম নস্যি। আশিয়ানের শ্বাস প্রশ্বাস উদিতার গলায় এসে আছড়ে পড়ছে ক্রমাগত। উদিতা কেঁপে কেঁপে উঠছে এরকম হওয়ায়। একটা সময় সেও আর চোখ টেনে খুলতে পারল না। হারিয়ে গেল ঘুমের দেশে। পরদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিল উদিতা। আশিয়ান মরার মতো ঘুমোচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলল, যত ঘুমানোর ঘুমিয়ে নিন আজ আর কাল। এরপর থেকে দেখব নামাজ না পড়ে কিভাবে ঘুমোতে পারেন আপনি। এই দুটো দিন আপনার স্বাধীনভাবে ওড়ার দিন। তারপর থেকে আমার হুকুম জারি হবে। কি বড়লোক রে বাবা! নামাজ কালামের প্রতি কোনো আগ্রহই নেই দেখা যায়। জানতাম না এরকম কোনো মানুষ আছে। উদিতা নামাজ শেষে নিচে চলে গেল। এত সকাল বাসার কেউ ঘুম থেকে ওঠেনি। উদিতা জানে এ সময় তার পরিবারের সবাই ঘুম থেকে উঠে পড়ে। যেহেতু ওরা আজকে এ বাসার মেহমান, সেহেতু উদিতার দায়িত্ব তাদের সব কিছুর খেয়াল রাখা। কারণ সে ব্যতীত আর কেউ জানবে না কখন তাদের কী প্রয়োজন হয়। এই সময়টাতে মিস্টার আনিসুল রং চা ও শাহরিয়ার দুধ চা খায়। তাই উদিতা রান্নাঘরে যাচ্ছে তাদের জন্য নাস্তা বানাতে। রান্নাঘরে কেউ নেই, পুরোই ফাঁকা। উদিতা তার বাবা ভাইয়ের জন্য চা বানাতে লাগলো, সাথে হালকা কিছু নাস্তা, যেমন রুটি পরোটা। রাতে রান্না করা মাংসের তরকারি ও সবজি গরম করে নিল। ফ্রিজ থেকে দুধ বের করে সেটা গরম করে দুটো মগে নিয়ে নিল। আর ভাতিজা ও বোন পোর জন্য, সবার জন্য একে একে নাস্তা তৈরি করে নিয়ে ট্রেতে করে প্রথমে ভাই ও বোনের রুমে গিয়ে নক করলো। ওরা দরজা খুলে দিতেই তাদের জন্য নির্দিষ্ট নাস্তাগুলো দিয়ে এখন বাবা মায়ের রুমে গেল সে। নক করতেই মিসেস আনিতা দরজা খুলে দিলেন। মেয়েকে দেখতে পেয়ে মিষ্টি হাসি দিলেন তিনি। উদিতাও প্রতি উত্তরে হাসল। সালাম দিয়ে রুমে ঢুকল সে। মিস্টার আনিসুল একটা ম্যাগাজিন পড়ছেন বিছানায় আতশোয়া হয়ে বসে। উদিতাকে দেখতে পেয়ে শটান হয়ে বসলেন তিনি। হাত থেকে ম্যাগাজিনটা রেখে উদিতার দিকে তাকিয়ে হাসি মুখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আরে আমার মামুনি যে, বসো আম্মু, এখানে বসো। উদিতা মায়ের হাতে নাস্তার ট্রেটা এগিয়ে দিয়ে বাবার কাছে বসে কথা বলতে লাগলো হাসি মুখে। মিসেস আনিতা আনমনে হাসলেন মেয়ের কাজ দেখে। শ্বশুর বাড়িতে এসেও নিজের মা বাবার যত্নের কথা ভোলেনি। মিস্টার আনিসুল প্রতিদিনকার মতো মেয়ের হাতের চা তৃপ্তি নিয়ে খেলেন।
উদিতা বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আবারও রান্নাঘরে চলে এলো সবার জন্য নাস্তা বানাতে। পরিবারের সবাই ও অন্যান্য মেহমান ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9টা বেজে যাবে প্রায়, আর এখন তো 6:30টাও হয়নি পুরোপুরি। সবার জন্য মিডিয়াম সাইজের বেশ বড় ডেকচিতে করে ডিমের পোলাও রান্না করলো উদিতা। সাথে ঝালঝাল করে গরুর মাংসের রেজালা ও সালাদ রান্না করলো। স্যান্ডউইচও বড় এক বোল বানালো সে কয়েকজনের রুচির কথা চিন্তা করে। আশিয়ানের জন্য আলাদা করে নর্মাল কফি বানিয়ে রুমে চলে এলো উদিতা, রান্নাঘরের সব কিছু সুন্দর করে গুছিয়ে। রুমে এসে দেখলো আশিয়ান সবে মাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। উদিতাকে কফির মগ হাতে দেখতে পেয়ে টাওয়াল নিয়ে এগিয়ে এসে উদিতার হাত থেকে মগটা নিল আশিয়ান। উদিতা আশিয়ানের থেকে টাওয়াল নিয়ে কিছু না বলে বারান্দায় গিয়ে মেলে দিল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার যাওয়ার দিকে। এভাবে ইগনোর কেন করলো সে? সারাটা সময় উদিতা আশিয়ানকে ইগনোরই করলো, একটা কথাও নিজ থেকে বলল না, শুধু হু হ্যাঁতেই জবাব দিয়েছে। আশিয়ান বিষয়টা একটুও সহ্য করতে পারছে না। কেউ তাকে জীবনেও এরকম এড়িয়ে চলেনি, আর আজ এই মেয়েটা কি সুন্দর অবলীলায় তাকে ইগনোর করে যাচ্ছে। এটা কি সহ্য করার মতো? তারপরও আশিয়ান নিচু থেকে বেহায়ার মতো কথা বলতে চাচ্ছে, কিন্তু উদিতা পাত্তাই দিচ্ছে না। উদিতার এমন ঠান্ডা মাথায় এড়িয়ে চলা আশিয়ানের মেজাজটা বিগড়ে দিয়েছে পুরো। বাসার সবাই ঘুম থেকে ওঠার ফ্রেশ ট্রেশ হয়ে ডাইনিং রুমে এসে উদিতার হাতের সকালের নাস্তা খেয়ে সবার মনটা ভরে গেল, কারণ খাবারগুলো ভীষণ সুস্বাদু ও মজাদার হয়েছে খেতে। সবাই তো উদিতার প্রশংসায় পঞ্চমুখ। আশিয়ান নিজেও মনে মনে প্রশংসা না করে পারল না উদিতার। সত্যি মেয়েটার রান্নার হাত দারুণ। আজ দুপুরের খাওয়া দাওয়ার পর উদিতা ও আলেয়া নিজের বাবার বাসায় যাবে রীতি অনুযায়ী। আশিয়ান ও তাসকিনও যাবে তাদের সাথে, তবে আলেয়া যাবে তার বাসায় আর উদিতা যাবে নিজের বাসায়। আলাদা আলাদা গন্তব্য তাদের। উদিতা একটা শাড়ি পরে তার উপর ঢিলে ঢালা একটা বোরখা পরে নিল, সাথে বড় দেখে খিমারের হিজাবও পরল। আশিয়ান শুধু চেয়ে চেয়ে দেখল, কিছু বলল না। উদিতা যে এতটা রাগ করবে ভাবেনি সে। সরি বলারও সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে লোকে ঠিকই বলে, বিয়ের পর ছেলেরা বাঘ থেকে বিড়াল বনে যায়। নিজেকেও এমন মনে হচ্ছে, কারণ এই সেই আশিয়ান যে জীবনেও কখনো কাউকে সরি বলেনি, ইভেন ভুল করলেও না। অথচ আজ নিজের বউকে কিভাবে সরি বলবে সেটাই বুঝে পাচ্ছে না আশিয়ান। সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতা ও আশিয়ান অবশেষে রওনা দিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উদিতা আজ তার নিজের বাসায় যাচ্ছে, এজন্য সে অনেক খুশি। আশিয়ান এই মুহূর্তে চুপচাপ বসে বসে ফোন টিপছে, আর তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই উদিতাদের বাসায় পৌঁছে গেল। বাসার সবাই আশিয়ানকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। উদিতা এক ফাঁকে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে বোরখা ও শাড়ি চেঞ্জ করে একটা ঢিলে ঢালা ফুল হাতার লং গাউন পরেছে সে। একটু বাইরে গিয়ে ভাবিকে ইশারা দিয়ে বলল আশিয়ানকে রুমে পাঠিয়ে দিতে। বেচারা গরমে নিশ্চয়ই হাঁপিয়ে গেছে। উসামা আশিয়ানকে রুমে পাঠিয়ে দিল উদিতার কথোপকথন। উদিতার কথা মতন আশিয়ানের জন্য টাওয়াল, ট্রাউজার ও একটি গেঞ্জি বের করে রেখেছিল উদিতা। আশিয়ান রুমে আসতেই উদিতা সেসব এগিয়ে দিল তাকে। আশিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল, তার প্রচুর গরম লাগছে। উদিতা কাপড় এগিয়ে দিতেই আশিয়ান সেসব নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আশিয়ানের গোসল শেষ হতেই উদিতা ততক্ষণে আশিয়ানের জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে রুমে চলে এসেছে। আশিয়ান চুল নামুছেই টাওয়াল রেখে উদিতার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব শরবত পান করে নিল। উদিতা রুমের ফ্যানের বাতাস ফুল স্পিডে ছেড়ে দিল। আশিয়ান সিম্পল বিছানাটায় গিয়ে আরামে বসলো। ফ্যান সোজা তার মাথার উপর চলছে। উদিতা গ্লাসটা টেবিলে রেখে টাওয়াল হাতে এগিয়ে এলো আশিয়ানের কাছে। কোনো কথা না বলে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতা ভালো করে আশিয়ানের মাথা মুছে দিয়ে বলল আশিয়ানকে শুয়ে পড়তে।
কারণ আশিয়ানের চোখ কেমন লাল হয়ে আছে। উদিতা বুঝতে পারল যে আশিয়ানের মাথা ব্যথা করছে। উদিতা রুমে দরজা লাগিয়ে এসে আশিয়ানের পাশে বসে আশিয়ানকে বলল তার কোলে মাথা রেখে শুতে। আশিয়ান টুস শব্দ না করে উদিতার কথা মতো কাজ করলো। উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। উদিতা আশিয়ানের মাথার চুল আলতোভাবে টেনে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখ মুদে ফেলেছে। এরকমটা তার মা এতদিন করতেন, আর আজ উদিতা করছে। হয়তো আশিয়ানের জন্য স্ত্রী বাছাইয়ে মিসেস ইয়াসমিন কোনো ভুল করেননি। একটা সময় আশিয়ান উদিতার কোলেই ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের মুখের দিকে তাকিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার একটু আগে আশিয়ানের ঘুম ভাঙল। আশিয়ানের রুমের মতোই উদিতার রুমে কোনো সাউন্ড নেই, একদম আরামদায়ক পরিবেশ। যদিও আশিয়ানদের বাসার মতো এই বাসা মোটেও বিলাসবহুল নয়, তারপরও শান্তির নীড়। আশিয়ান খেয়াল করে দেখল সে বালিশে মাথা রেখে শুয়ে আছে। রুমে উদিতা নেই। জানালাগুলোতে ভারী পর্দা টাঙানো, যার ফলে বাইরের আলো রুমে বেশি প্রবেশ করতে পারছে না। আশিয়ান শোয়া থেকে উঠে বসল। মনটা উদিতাকে খুঁজে বেড়াচ্ছে, মাথাটাও ব্যথা করছে তার। বাসা থেকে ঔষধও আনেনি সে। আশিয়ান বিছানায় বসে ফোন চেক করছে, এমন সময় উদিতা রুমে এলো। আশিয়ান তাকালো উদিতার দিকে। উদিতা এসে আশিয়ানকে বলল ফ্রেশ হয়ে আসতে। আশিয়ান শুনল না, গ্যাট মেরে বসে রইল। উদিতা ভ্রু কুঁচকে তাকালো আশিয়ানের দিকে। কিছু একটা ভেবে আবারও রুমের বাইরে গেল সে। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রায় মিনিট 10 পর আবারও রুমে ফিরে এলো উদিতা, বড় এক মগ চা হাতে নিয়ে। সেই ভেষজ সুগন্ধি চাটা আবারও তৈরি করেছে উদিতা আশিয়ানের জন্য। আশিয়ানের কাছে এসে উদিতা চায়ের মগটা বাড়িয়ে দিল। আশিয়ান সুগন্ধি চাটা পেয়ে খুশি মনে হাত বাড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে লাগলো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি সব সময় এমন মাথা ব্যথা করে? আশিয়ান চা পান করতে করতে জবাব দিল, হুম, এটা কি বলেন? ভালো ডক্টর দেখাননি? দেখিয়েছি তো, ডক্টর অনেক ওষুধ প্রেসক্রাইব করেছেন। মাইগ্রেনের প্রবলেম আছে আমার, এজন্য প্রায় সময় অনেক মাথা ব্যথা করে, আর গরমের দিনে বেশি অসুবিধা হয়। অনেক সময় ব্যথা সহ্য করতে পারি না, খুব কষ্ট লাগে, যন্ত্রণায় মনে হয় মাথাটা যেন ফেটে যাবে। আশিয়ানের কথা শুনে উদিতার ভীষণ খারাপ লাগলো। কেন জানি আশিয়ানের কষ্ট সহ্য করতে পারে না। এই দুদিনে অন্তত এটা বুঝতে পেরেছে সে। এভাবেই হয়তো স্বামীর জন্য পবিত্র ভালোবাসা সৃষ্টি হয় অন্তর থেকে, যা উদিতার ক্ষেত্রেও হয়েছে। উদিতা আশিয়ানের দিকে আবারও তাকিয়ে বলল, আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, ডাইনিং রুমে সবাই মিলে সন্ধ্যার নাস্তা করব। আসছি। চা খাওয়া শেষে মগ হাতে ধরিয়ে দিতেই উদিতা চলে গেল। আশিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর ডাইনিং রুমে চলে এলো সবার সাথে সন্ধ্যার নাস্তা করতে। ডাইনিং রুমে উদিতার পরিবারের সবাই বসে আছেন। এতক্ষণ আশিয়ানের আসার অপেক্ষা করছিল সবাই। আশিয়ান সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময়ের পরে চেয়ার টেনে বসে পড়ে নাস্তা করতে। হরেক রকমের নাস্তা তৈরি করা হয়েছে আশিয়ানের জন্য। পরিবারের ছোট জামাই বলে কথা, আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি ওনারা। মিসেস আনিতা ও ওসামা ব্যস্ত হয়ে আশিয়ানের পাতে নাস্তা বেড়ে দিতে লাগলেন। আশিয়ান হাসি মুখে সবার সাথে কথা বলতে লাগলো। উদিতার মামাতো ও খালাতো ভাই বোনেরাও আছে এখানে, যার জন্য উদিতা ওড়নাকে নেকাবের মতো করে মুখ ঢেকে রেখেছে। আশিয়ান উদিতার বাবা, ভাই ও দুলাভাইয়ের সাথে ব্যবসা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলতে লাগলো। নাস্তা করা শেষে ড্রয়িং রুমে বসে একসাথে সবাই আড্ডা দিচ্ছে। উদিতা এইসব আচাইরা গল্প করা বাদ দিয়ে রাতের ডিনারের বন্দোবস্ত করতে লাগলো। তার ছাদ বাগানে লাউয়ের মাচায় দুটো লাউ বড় হয়েছে। আশিয়ানের জন্য সেগুলো কেটে নিয়ে এলো সে। সাথে লাল শাক, টমেটো আর পুঁই শাকও আনলো। রাতের জন্য আজ সে টমেটো আর রুই মাছের টক, চিংড়ি দিয়ে লাল শাক, ছোট মাছের তরকারি, রুই মাছ ও গলদা চিংড়ি মাছ ভুনা, ডিম দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে। সাথে আছে গরুর মাংসের কালা ভুনা, কয়েক পদের সবজি, সালাদ, পাতলা করে ডাল ও সুগন্ধি মিনিকেট চালের সাদা ভাত। ব্যাস, আজ এই পর্যন্তই মেনু। উদিতা ব্যস্ত রান্না করতে, মিসেস আনিতা ও ওসামা হেল্প করছে তাকে। ওষা বাচ্চাদের খেয়াল রাখছে। দুইটাই যে পরিমাণ দুষ্টু, চোখে চোখে না রাখলে সারা ঘরকে লণ্ডভণ্ড করে ফেলবে মুহূর্তেই।
আশিয়ানকে তার আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের সহকারী মির্জা ফোন দিয়ে বলল এমার্জেন্সি আজ গোডাউনে তাকে যেতে হবে। আশিয়ান তার পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন করে বলল তার গাড়ি নিয়ে আসতে। তারপর উদিতাকে বলে বাসা থেকে বেরিয়ে এলো সে। মাহবুব প্রায় মিনিট 20 পর গাড়ি নিয়ে এলো। আশিয়ানের হাতে গাড়ি ও চাবি গুছিয়ে দিয়ে সে আবারও তার কাজে চলে গেল। আর আশিয়ান গেল তার গন্তব্য অনুযায়ী সেই গোডাউনে। উদিতা রান্না সেরে উষার রুমে গিয়ে বসেছিল। অতঃপর তার ফাজিল কাজিনরা এসে তাকে ঘিরে ধরে বসে বাসরটাতে কী কী করেছে তাকে আশিয়ান টানিয়ে তাকে খোঁচাতে লাগলো। তাদের পিঞ্চ মারা কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে উদিতা। তাদেরকে কিছুই বলা যাচ্ছে না। অসভ্য অসভ্য কথা শুনে উদিতার কান ছালাপালা। সব কাজিনগুলো তার থেকে বয়সে বড় আর নয়তো সমবয়সী। কেমনে যে এরা এত পাকা পাকা কথা বলছে আল্লাহ মালুম। উদিতার তো অবস্থা এমন ছেড়ে দেমা কেঁদে বাঁচি টাইপ। এত লজ্জা সে জীবনেও পায়নি। এখান থেকে উঠে বেরিয়েও আসতে পারছে না সে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করলো উষামা। উদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজের রুমে এসে বসল উদিতা। লজ্জায় গাল দুটো ব্লাশিং হয়ে আছে তার। আশিয়ানের আদর করার কথা মনে পড়ে গেল উদিতার। হোক না সেটা সামান্য। কাজিনদের সে বলতে পারেনি যে আশিয়ান তো তাকে একটু হলেও স্পর্শ করেছে। কি করে বলবে? স্বামী স্ত্রীর এসব কথা তো কাউকে বলা যায় না। এসব বলেছে গুনাহ। আশিয়ানের কাজ সেরে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেজে গেছে। এসব কাজ থেকে চাইলেও সকাল সকাল বাসায় ফেরা যায় না। আর আশিয়ান তো মাফিয়া গ্রুপের হেড। আজও একজন পাপী দুনিয়া থেকে বিদায় নিল। সে একজন পুলিশ হয়েও পাপ কাজের সাথে জড়িত ছিল। বেশ কয়েকটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ব্যবহার করছে সে। ক্যাসিনো ব্যবসায়ের সাথে সে জড়িত ছিল। কিভাবে যে সে পুলিশ হয়েছে আল্লাহই জানেন। আজ তার সব চারিচুরি খতম। ক্ষমতার অপব্যবহার করে বেশি উপরে উঠে গেছিল সে। তাই আজ একদম নিচে নামিয়ে দিল তাকে আশিয়ান। বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই উদিতা এসে দরজা খুলে দিল। যেন আশিয়ানের অপেক্ষাতেই ছিল সে। আশিয়ান কিছু না বলে বেশ কয়েকটা ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। ঘেমে গেছে সে গরমের কারণে। আবারও শাওয়ার না নিলে চলছে না। রুমে ঢুকে সোজা গোসল করতে চলে গেল সে। উদিতা ব্যাগ খুলে দেখল অনেকগুলো কাটা মাছ মাংসের প্যাকেট সাথে ফ্রেশ শাকসবজিও আছে। আসার সময় বাজার করে নিয়ে এসেছে শেষ সুপার শপ থেকে। রান্নাঘরে মায়ের হাতে ব্যাগগুলো দিয়ে আশিয়ানের পিছন পিছন উদিতাও রুমে এলো। লোকটা গরমে যেন পাগল হয়ে গেছে। টাওয়ালটা পর্যন্ত সাথে নেয়নি। উদিতা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে বলল টাওয়াল নিতে। আশিয়ান ওয়াশরুমের দরজা খুলে সামান্য ফাঁক করে টাওয়াল নিয়ে আবারও দরজা লাগিয়ে ফেলল। উদিতা ডাইনিং টেবিলে খাবার সাজানো হয়েছে কিনা দেখতে চলে গেল। দীর্ঘক্ষণ ধরে গোসল শেষ করে ঠান্ডা হয়ে রুমে আসে আশিয়ান। এখন শান্তি লাগছে। বরাবরের মতো এখনো মাথা মোছেনি সে। এটা তার বদ অভ্যেস বলা যায়। উদিতা রুমে এসে আশিয়ানকে দেখে লজ্জা পেয়ে গেল। আশিয়ান শুধু টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। খালি লোমশ বুকে পানি লেগে মুক্তোর মতো চিকচিক করছে। চুল থেকে মুখের থুতনি বেয়ে পানি পড়ছে আশিয়ানের। তাকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে এখন। উদিতা তো মনে মনে টাস্কি খেয়ে গেছে তাকে দেখে। ছেলে মানুষ যদি এত সুন্দর হয় মেয়েরা তো পিছে লাইন দিয়ে পড়ে থাকবেই। উদিতা এক পা করে এগিয়ে গেল আশিয়ানের সামনে। বিছানা থেকে আর একটা টাওয়াল নিয়ে আশিয়ানের চুল মুছে দেওয়ার জন্য পা উঁচু করে আশিয়ানের মাথা নাগাল পাওয়ার বৃথা চেষ্টা করল। আশিয়ান অনেক লম্বা। তার নাগাল পাওয়া উদিতার জন্য দুঃসাধ্য বলা চলে। উদিতার বৃথা চেষ্টা দেখে আশিয়ান মনে মনে হেসে তার কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিয়ে উঁচুতে তুলল। উদিতার মনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে আশিয়ানের মাথার ভেজা চুলগুলো যত্ন সহকারে মুছে দিতে লাগলো সে। মাথা মোছা শেষ হতেই আশিয়ান উদিতাকে নিচে নামিয়ে দিল। উদিতা লজ্জায় লাল হয়ে আশিয়ানকে বলল ডিনার করতে ডাইনিং রুমে আসতে। আশিয়ান মাথা নেড়ে সাই জানাতেই উদিতা রুম থেকে প্রায় পালিয়ে যায়। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হেসে ওঠে। জামা কাপড় পরে আশিয়ান সবার সাথে ডাইনিং রুমে চেয়ার টেনে বসে পড়ে রাতের খাবার খেতে। উদিতা নিচু হাতে আশিয়ানকে খাবার বেড়ে দিল। আশিয়ান উদিতাকে খেতে বসতে বলল না।
তার কারণ টেবিলে উদিতার মামাতো আর খালাতো ভাইরা আছে, আর ওরা অনেক অ্যাডাল্টও। নিজের বইয়ের পর্দা নষ্ট করতে চায় না সে, সাথে এটাও চায় না যে তার সুন্দরী বউকে সে ছাড়া অন্য কেউ দেখুক। ডিনার সেরে আরও এক দফা আড্ডা দিয়ে উদিতার রুমে ফিরে এলো আশিয়ান। উদিতা আশিয়ানের আগেই এসে নামাজ আদায় করে ওড়না খুলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। আশিয়ান রুমে প্রবেশ করতেই উদিতাকে এই রূপে দেখল। আশিয়ান এগিয়ে গিয়ে বিছানার ওপর বসে উদিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আশিয়ানের এমন করে তাকানোতে উদিতা লজ্জায় পড়ে চিরুনি রেখে চুলগুলো খোপা করে ফেলল। খোপা করতেই আশিয়ানের চোখ উদিতার বিউটি বোনস ওয়ালা গলার ওপর পড়ে। বিউটি বোনসের মধ্যেখানে কালো কুচকুচে একটা তিল স্পষ্ট জলজল করছে। উদিতা ছোট একটা ওড়না গলায় পেঁচিয়ে আশিয়ানকে জিজ্ঞেস করল। মায়ের সাথে কথা হয়েছে আপনার? আশিয়ান উদিতার দিকে তাকিয়েই জবাব দিল, হয়েছে। ও। উদিতা পড়ার টেবিল গোছাতে লাগলো এক মনে। আশিয়ান খেয়াল করে দেখল পড়ার টেবিলে শুধু ক্লাস 9-10-এর বই আর গাইড বই রাখা। অজান্তেই ভ্রুচোরা কুঁচকে গেল তার। জিজ্ঞেস করলো, তোমার পড়ার টেবিলে 9-10-এর বই কিসের জন্য বুঝলাম না। তুমি কি ক্লাস 9-10-এ পড়ো? এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের পর আর এই বই রাখবো না এখানে। আশিয়ান হিসাব মেলাতে ব্যস্ত হয়ে গেল। উদিতার তো বয়স 18, তাহলে সে এসএসসি পরীক্ষা দিল কেন? তার তো এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, ফেইলার নয় তো? আশিয়ান আবারও জিজ্ঞেস করলো, বিয়ের আগে রেজিস্ট্রি পেপারে দেখলাম তোমার বয়স 18 বছর। তাহলে তুমি এবার এসএসসি পরীক্ষা দিলে কিভাবে? তোমার তো এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। উদিতা একটু অবাক হয়ে বলল, কি বলেন? আমার বয়স 18 হতে যাবে কোন দুঃখে? আমি মাত্র 16 বছরে পদার্পণ করলাম, আর বয়স অনুযায়ী আমার পড়াশোনা তো ঠিক আছে। কেন, আপনি আমার বয়স জানেন না? আশিয়ান চার পরনায় বিস্মিত হলো উদিতার কথা শুনে। সে বিশ্বাসই করতে পারছে না যে উদিতার বয়স মাত্র 16 বছর। এটা কিভাবে সম্ভব? এত পিচ্ছি একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে সে তা ভাবতেই পারছে না। আগে জানলে তো জীবনেও এই বিয়ে করতো না। উদিতা আশিয়ানের থেকে গুনে গুনে 10 বছরের ছোট, কিন্তু যে হারে পর্দা করে তাকে দেখে তো বোঝার কুদরতি নেই যে সে এত পিচ্ছি। আশিয়ান বিস্ময় চেপে গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমার থেকে গুনে গুনে 10 বছরের বড়। হ্যাঁ জানি তো। তো মানে এখন কি তোমার বিয়ের বয়স হয়েছে যে তুমি আমার মতো বয়স্ক একটা ছেলেকে বিয়ে করেছো? কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আর আপনি বয়স্ক কে বললো? আপনার বয়স তো পারফেক্টই আছে। আমার মনে হচ্ছে আমার মতো বয়সী ছোট মেয়ে বিয়ে করায় আপনার প্রবলেম হচ্ছে, তাই না? আশিয়ান কিছুটা থতমত খেয়ে গেল উদিতার কথা শুনে। আমতা আমতা করে বলল, ঠিক তা নয় আসলে। এখন তো তোমার পড়ালেখা করার বয়স, বিয়ের বয়স তো তোমার এখনো হয়নি। এখন আমি তো চাইলেও তোমার সাথে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক গড়ে তুলতে পারবো না, কারণ তুমি এতটাই অবুঝ যে রুম ডেট কি তাই জানো না। আর আমি এমন ছেলে নই যে তোমায় ফোর্স করবো এর জন্য। কিন্তু তারপরেও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলেরই আলাদা একটা চাহিদা রয়েছে যা তার স্ত্রীকে পূরণ করতে হয়। আমি কি চাইলেই তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে বলো? আমি এতটাও ইম্যাচিউর নই। বুঝিয়ে বললে আমি সব বুঝি। জানি না আপনি কোন চাহিদার কথা বলছেন, কিন্তু একজন স্ত্রী হিসেবে আপনার সকল কথা শোনা আমার দায়িত্ব। আপনার প্রত্যেকটা আদেশ আমি পালনের চেষ্টা করব। মনে রাখবেন, আমার থেকে আমারও কম বয়সী মেয়েদেরও বিয়ে হচ্ছে এবং তারা খুব সুন্দরভাবেই সংসার করছে। তাহলে আমি কেন পারবো না? মানলাম, কিন্তু এটা জেনে রাখো আমি তোমার উপর যদি কখনো কন্ট্রোললেস হয়ে যাই তাহলে কিন্তু দোষ দিতে পারবে না। আর মনে হয় না বেশি দিন তোমার থেকে আমি দূরে থাকতে পারবো। আর হ্যাঁ, আমার হুটহাট কাছে আসা নিয়ে কিছু বলতে পারবে না। তোমার সাথে আমার যখন যা ইচ্ছে মন চাইবে আমি তখন তাই করব। উদিতার অন্তর কেঁপে ওঠে আশিয়ানের কথা শুনে। কিছুটা হলেও বুঝতে পারছে সে আশিয়ানের কথার মর্মার্থ। কিছু বলল না উদিতা আশিয়ানের কথার বিপরীতে, শুধু মাথা হালকা নেড়ে সাই জানালো। আশিয়ান বিছানায় শুয়ে পড়ে। উদিতাও রুমের দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় আশিয়ানের পাশে এসে শোয়।
ওড়না খুলে বালিশের মাঝখানে রাখল সে। আশিয়ানের বিছানা থেকে উদিতার বিছানা অনেক ছোট, শুধু দুজনেরই জায়গা হবে বিছানায়। আশিয়ান উদিতার কোমর ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতার শ্বাস আটকে গেল যেন আশিয়ানের এমন হ্যাচকা টানে। আশিয়ান উদিতার কানের লতিতে ঠোঁট বোলালো। আশিয়ানের স্পর্শে উদিতা কেঁপে ওঠে। আশিয়ান উদিতার বিউটি বোনসে এবার ঠোঁট বলিয়ে চুমু খেতে লাগলো। আশিয়ানের চুল আঁকড়ে ধরে উদিতা। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। এটা কেমন অনুভূতি? আশিয়ান কাছে আসলে সে এই অদ্ভুত ধরনের অনুভূতির শিকার হয় কেন বুঝতে পারে না উদিতা। আশিয়ান উদিতাকে তার গলায় আদর করতে ব্যস্ত। একটা সময় আশিয়ান আর গভীরে না গিয়ে উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা যেন হাঁপ ছাড়ল। উফ, আর একটু দেরি হলে উদিতা আজকেই শেষ হয়ে যেত। আশিয়ানের স্পর্শে তার মনে কেমন জানি এক প্রকার মাদকতা কাজ করে। আশিয়ান চোখ বন্ধ করে উদিতাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরে রাখল। উদিতা আশিয়ানের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান পরম আবেশে ঘুমের অতলে হারিয়ে যেতে লাগলো, যেন উদিতার বুকে তার সমস্ত সুখ লুকিয়ে আছে। আশিয়ান ঘুমিয়ে গেলে উদিতা তার মাথায় চুমু খেয়ে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় সেও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে উদিতা তার নিত্যদিনকার কাজে মনোনিবেশ করে। আশিয়ান ঘুমে মগ্ন। উদিতা তাকে জাগালো না, ঘুমাক মানুষটা একটু শান্তিতে। সে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতে লাগলো। সকাল 9টা বাজতেই আশিয়ানের ঘুম ভেঙে যায়। সে কখনো এত লেটে ঘুম থেকে ওঠে না। শ্বশুর বাড়িতে আছে বলে আজ তার রুলসের হেরফের হলো, নয়তো কখনোই এত লেটে ওঠার বান্দা সে নয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সোজা ডাইনিংয়ে চলে গেল সে। গিয়ে দেখল সে কয়েকজন সকালে নাস্তা করছে বসে বসে। তাদের সাথে সেও বসে পড়ল। উদিতা এগিয়ে এসে তার প্লেটে নাস্তা বেড়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল। আশিয়ান নাস্তা করে ড্রয়িং রুমে এসে বসে উদিতার কাজিনদের সঙ্গে কথা বলতে লাগলো। উদিতার ছ্যাচরা একটা মেয়ে কাজিন আছে, নাম লীনা। সে আশিয়ানের সাথে এত হেসে হেসে কথা বলছে যে তাকে দেখে যে কেউ বলবে যে আশিয়ান মনে হয় তারই বয়ফ্রেন্ড। উদিতা শান্ত দৃষ্টিতে একবার লীনাকে দেখে আশিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আশিয়ান মুখ তুলে উদিতাকে দেখল একবার। লীনা পিঞ্চ মেরে গা জ্বালানো হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কী রে, এভাবে ওনার সামনে এসে দাঁড়িয়ে পড়লি কেন? হাজব্যান্ডকে ছাড়া বুঝি একটা মুহূর্তও কাটে না তোর, তাই না? বিয়ে হতে না হতেই হাজব্যান্ডকে চোখে চোখে রাখা শিখে গেছিস দেখা যায়। সত্যি বলেছ। আর যদি তুমি বিয়ে করে নিতে তাহলে ঠিকই বুঝতে পারতে স্বামীকে ছাড়া কেন এক মুহূর্ত একা থাকা যায় না। সে যাই হোক, আমি ওনাকে বলবো তোমার জন্য খুব শীঘ্রই একটা ছেলে খুঁজে আনতে। সময়ের তালে তালে বয়স তো বাড়ছে তোমারও। পরে দেখা যাবে তোমার আর বিয়েই হলো না, তখন কি হবে? আর তোমার বিয়ের পর আমিও দেখবো স্বামীকে চোখে চোখে রাখো কিনা। লীনা অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। কী রে উদিতা, তুই দেখি ভালোই কথা শিখে গেছিস। কী রে, বিয়ে হতে না হতেই এত পরিবর্তন? হাউ! সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, আমিও পাল্টিয়েছি। এটা অবাক হওয়ার কিছু নেই। যাকে আপনি আমার সাথে আসুন, ছাদে যাব। আশিয়ান মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে বসা থেকে উঠে পড়ল। উদিতা লীনার দিকে তাকিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টি হেনে গটগট করে ছাদের দিকে চলে গেল। আশিয়ানও উদিতার পিছনে পিছনে যাচ্ছে। ছাদে এসে উদিতা ড্রাম থেকে পানি নিয়ে তার শখের গাছগুলোতে পানি ছিটিয়ে দিতে লাগলো এক মনে। আশিয়ান সব দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। ছাদটা এত বড় নয়, আবার এত ছোটও নয়। আশেপাশে বড় বড় রংছটা বিল্ডিং দেখা যাচ্ছে, তবে ছাদের পরিবেশটা ভীষণ সুন্দর। উদিতার লাগানো গাছগুলো দেখছে আশিয়ান। ছাদের এক কোণে অনেকগুলো আচারের বয়াম রাখা, এগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে। কয়েকটা বোম্বে মরিচের গাছের উপর নজর পড়ল আশিয়ানের। গাছে অনেক মরিচ ধরেছে, ঝাল তার ভীষণ ফেভারিট। বাসায় তার জন্য আগে আগে অনেক বোম্বে মরিচ নিয়ে আসা হতো বাজার থেকে। মাঝখানে সব উলট পালট হয়ে গেছিল। কালো কালো মরিচ দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আশিয়ানের ভাবভঙ্গি খেয়াল করলো উদিতা। সে জিজ্ঞেস করলো, নাগামরিচ বুঝি আপনার অনেক পছন্দের? আশিয়ান উদিতার দিকে তাকিয়ে বলল, বোম্বে মরিচের আচার খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে আচারের বয়ামগুলো দেখছেন,
ওখানে আমার গাছের মরিচের আচার 2 বয়াম তৈরি করেছি আমি নিজে। বাসায় যাওয়ার সময় আপনার জন্য 1 বয়াম নিয়ে যাব নে। আমার গাছের এই মরিচগুলো প্রচুর ঝাল আর ঘ্রাণের তেজও অনেক বেশি। যদিও আমি খুব কম খাই, ঝাল বেশি খেতে পারি না আমি। ও আচ্ছা, আমার জন্য মনে করে নিও। ঠিক আছে, তা আজ দুপুরে কিছু আলাদা রান্না করি আপনার জন্য। লাইক? আপনি তো ঝাল খান, তাহলে আজ আপনার জন্য বেশ কয়েক পদের ভর্তা বানাই ঝাল দিয়ে। লাইক শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শাক দিয়ে মাছের ভর্তা, চিংড়ি দিয়ে কচু, সাথে বড় মাছ ভাজা। এরকম কিছু বানাই, খাবেন আপনি? দুপুরে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে। আশিয়ানের জিভে অলরেডি জল চলে এসেছে এত এত ভর্তার আইটেমের নাম শুনে। আশিয়ান অনেক দিন হলো এমন কিছু খায় না। তাদের বাসায় শুধু বিরিয়ানি, মাছ মাংস, পোলাও, আখনি এইসবই বেশিরভাগ রান্না হয়। ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে ওঠে তার। উদিতার কথায় সাই জানিয়ে বলে, ঠিক আছে, বানিও, আমি এসব খাবো। আর হ্যাঁ, বোম্বে মরিচের আচার সাথে দিও। ঠিক আছে। আশিয়ান ও উদিতা বেশ কিছুক্ষণ ছাদে একসাথে সময় কাটালো। আশিয়ানের এখন উদিতার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগছে। মায়ের ওপর সে অনেক খুশি এত ভালো কাউকে তার লাইফে এনে দেওয়ার জন্য। উদিতার সঙ্গ পাওয়ার পর থেকে ইলিয়ানার চিন্তা আর মাথায় আসেনি তার। যেন তার জীবনে ইলিয়ানা নামক বিষাক্ত কোনো অতীত ছিলই না কখনো। ছাদ থেকে নিচে এসে উদিতা কোমরে আঁচল বেঁধে কাজে নেমে পড়ে। আশিয়ানের জন্য হরেক রকমের ভর্তা তৈরিতে মশগুল সে। উদিতার মতো অনেক মেয়েই আছে যারা ঘরের কাজকর্মে ভীষণ পটু থাকে। আশিয়ান শাহরিয়ারের সাথে বাইরে গিয়েছে এলাকায় হাঁটতে। বেলা 12টা বেজে গেছে এইসব ভর্তা বানাতে গিয়ে। ওসামা হেল্প করছে তাকে। বাকি মেয়েরা ওরা তাদের রুমে বসে স্পিকারে গান শুনছে। উদিতা এদের বাজে আড্ডায় কখনো যায় না। শাহরিয়ারের নিষেধ আছে, কারণ এদের আড্ডার মুখ্য টপিকই হলো রিলেশন, পিএফ, জিএফ এসব। তারা অনেক আধুনিক টাইপের মেয়ে, যাদের সাথে উদিতা যায় না। তাই উদিতা সব সময় তাদের থেকে দূরে থাকে। কাটাই কাটাই ঘড়িতে 1টা বাজতেই শাহরিয়ার আর আশিয়ান বাসায় চলে এলো। আশিয়ান রুমে গিয়ে গোসল সেরে আসতেই উদিতা তাকে নিয়ে ডাইনিং রুমে এলো। এত এত ভর্তার আইটেম দেখেই আশিয়ান বিনা বাক্য ব্যয় চেয়ার টেনে বসে পড়ে খেতে লাগে। উদিতা তাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আশিয়ান অনেক তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে বোম্বে মরিচের আচার দিয়ে। প্রায় 3 প্লেট ভাত খাওয়ার পর আশিয়ান তৃপ্তির ঠেকুর তুলে হাত ধুয়ে এসে ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসল। মনে মনে সে উদিতার রান্নার প্রশংসা করতে করতে শেষ। আশিয়ান বেশি খাওয়ার ফলে ঠিকমতো নড়তেও পারছে না। আশিয়ানের অবস্থা দেখে উদিতা ঠোঁট টিপে হাসল। এভাবেই শ্বশুরবাড়িতে সময় বয়ে যেতে লাগলো। কাল সকালেই আশিয়ান উদিতাকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। আশিয়ান শ্বশুর বাড়ির প্রতিটি মানুষের জন্য প্রচুর কেনাকাটা করছে। সাথে বাজার তো আছেই। আশিয়ানকে প্রচুর খাতির যত্ন করা হলো। জামাই আদর কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়েছে আশিয়ান। এত এত খাবার খেয়ে তার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে এসে 10 কেজি ওজন বাড়িয়ে তারপর নিজের বাসায় যাচ্ছে সে। পরদিন সকাল সকাল লাগেজে কাপড় চোপড় ভরে তৈরি হয়ে গেছে উদিতা শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য। আশিয়ানও রেডি। মিসেস আনিতা অনেক ধরনের পিঠা বানিয়েছেন তাদের সাথে দেওয়ার জন্য। সাথে আচারও আছে কয়েক বয়েম। উদিতা সব রেডি করে ফেলেছে, এখন শুধু এসব গাড়িতে তোলার পালা। আশিয়ানের সেক্রেটারি মাহবুব এসে লাগেজ আর অন্যান্য ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলতে লাগলো। মিসেস আনিতা উদিতাকে জড়িয়ে ধরে এক দফা কান্না করলেন। উদিতাও নীরবে কান্না করল। বাকিদের চোখেও জল। আশিয়ান উদিতার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। উদিতাও সবার কাছ থেকে ছলছল চোখে বিদায় নিয়েছে। শাহরিয়ার বোনের কপালে চুমু দিয়ে বলল কয়েকদিন পর আবারও তাকে বাসায় নিয়ে আসা হবে। উদিতা পরিবারের সবাইকে হাত দিয়ে বিদায় জানালো। মাহবুব গাড়ি স্টার্ট করলো। বিদায়ের সময় মিস্টার আনিসুল সামনে ছিলেন না। তিনি মেয়ের চোখের জল সহ্য করতে পারবেন না। গাড়ি তার গন্তব্য অনুযায়ী চলছে। আশিয়ান উদিতার পাশেই বসে আছে। উদিতা উদাস নয়নে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আশিয়ানের হাতের ভাঁজে উদিতার হাত রাখা। আশিয়ান আর চোখে ঠিকই উদিতাকে পর্যবেক্ষণ করছে। নীল রঙা খেমার সেটে উদিতাকে দারুণ মানিয়েছে।
গাড়িতে দুজনের মধ্যে একজনও কথা বলেনি। নীরবে শেষ হয়েছে পথযাত্রা। প্রায় আধা ঘন্টা পর আশিয়ানের বাসার বিশাল গেট ক্রস করে গাড়ি ভিতরে ঢুকলো। বাইরে এনা ও মিসেস ইয়াসমিন দাঁড়িয়ে আছেন তাদের অপেক্ষায়। গাড়ি থেকে নামতেই ওনারা এগিয়ে এলেন। উদিতা মিসেস ইয়াসমিনকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, কেমন আছিস সোনামা? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো মা, তোদের দেখে ভালো হয়ে গেছি পুরোপুরি। এনা মিষ্টি ভাবি বলে এক চিৎকার দিয়ে উদিতাকে জড়িয়ে ধরল। উদিতাও মুচকি হেসে জড়িয়ে ধরে এনাকে। উফ, অবশেষে তুমি এলে মিষ্টি ভাবি। জানো, এই দুদিন তোমায় আমি কত মিস করেছি। আমিও তো তোমাকে প্রচুর মিস করেছি ছোট আপু। আশিয়ান তাদের পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, ভেতরে যাওয়া যাক, তারপর তোমরা কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ভাবি তুমি এসো তো। এত দূর জার্নি করে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো তুমি। এসো, বাসার ভেতরে যাই। আপু চলো। বাসার ভিতরে ঢুকে আশিয়ান সোজা নিচের রুমে চলে গেল। উদিতা কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে মিসেস ইয়াসমিন, তারানা, এনা ও কেয়ার সাথে কথা বলে তারপর রুমে চলে এলো। আলিয়া আর তাসকিন রওনা দিয়েছে এখানের উদ্দেশ্যে। আর কিছু সময় পর ওরাও চলে আসবে। বিশেষ দ্রষ্টব্য, উদিতার বাসা নিয়ে যাদের মনে প্রশ্ন ছিল তাদেরকে বলছি। টিন শেড বাসা ঠিকই, পেছন দিকে ছাদ আছে যেখানে বাহিরের দিক দিয়ে সিঁড়ি থাকে ছাদে যাওয়ার জন্য। আমি এতটা ভেঙে বলিনি, তাই আপনারা বুঝতে পারেননি, সরি। আমাদের সিলেটে এরকম বাসা আমি অনেক দেখেছি, দেখে ভালো লেগেছে আমার, তাই গল্পে এরকম বাসার কথা লিখলাম। আর উদিতার বাবা ঢাকা ভার্সিটির প্রফেসর হবে না, হবে ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির প্রফেসর। প্রথম পর্বে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছিল, আশা করি আর বুঝতে সমস্যা হবে না আপনাদের। উদিতা বোরখা খুলে বিছানার উপর বসলো। বাবা মাকেও পরিবারের সবাইকে ছেড়ে আসাতে মুড অফ হয়ে আছে তার, যদিও কাউকে বুঝতে দেয়নি সে। আশিয়ান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে অফিসিয়াল কিছু কাজ সম্পন্ন করার জন্য। উদিতা আশিয়ানের দিকে তাকালো, কিন্তু আশিয়ান একবারের জন্যেও ল্যাপটপ থেকে মুখ তুলল না। উদিতা আশিয়ানকে জিজ্ঞেস করলো, আপনার জন্য কি কফি বা চা বানিয়ে নিয়ে আসবো? আশিয়ান ল্যাপটপ থেকে মুখ না তুলেই গম্ভীর কণ্ঠে জবাব দিল, 1 ব্ল্যাক কফি নিড। জি আচ্ছা, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসি। উদিতা চলে গেল রান্নাঘরে। আশিয়ান অফিসের ফাইলগুলো চেক করতে ব্যস্ত। কয়েক মিনিট পর ফিরে এলো উদিতা। আশিয়ানের সামনে টেবিলে কফির মগটা রেখে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। উদিতা বিনিময়ে কিছু না বলে বারান্দায় চলে গেল। সেদিন বারান্দাটা ঠিকমতো দেখা হয়নি তার। এটাকে ঠিক বারান্দা বলা যায় না, খোলামেলা রুপটপ বলা যায়, কারণ এটি বিশাল বড় এরিয়া জুড়ে। একপাশে সুইমিং পুল, তার সামনে বসার জন্য মিডিয়াম সাইজের একটি বেঞ্চ, আর এক কোণে চেয়ার টেবিল পাতা। এর উপর বিশাল এক ছাতা টাঙানো আছে। একটা ইজি চেয়ারও আছে সেখানে। আর আছে চারপাশে কাঠগোলাপ, টগর ও নয়নতারা গাছের সমারোহ। গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে, খুব সুন্দর মন মাতানো দৃশ্য। উদিতা বারান্দার উপর ফিদা হয়ে গেছে পুরো। খুশির ঠেলায় সারা জায়গা জুড়ে ছোটাছুটি করছে সে। আর একটা বিষয় হচ্ছে, রুপটপে বিশাল বড় শিমুল গাছের ডাল এসে লেগেছে। লাল লাল ফুলে ছেয়ে আছে গাছের ডালগুলো। খুব সুন্দর পরিবেশ। উদিতা রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে দেখল, নিচে শুধু এই শিমুল গাছটা ব্যতীত আর কোনো গাছ নেই। বেশ বড় এক টুকরো খালি জায়গা নিচে। উদিতা কিছু একটা চিন্তা করতেই তার চোখজোড়া খুশিতে জ্বলজ্বল করে ওঠে। বারান্দায় বেশি সময় থাকতে পারল না উদিতা। এনা এসে তাকে ডেকে নিয়ে গেল। এনার রুমে বসে এনা ও কেয়ার সাথে অনেকক্ষণ গল্প করল সে। এনা তাকে তার ও আশিয়ানের বিয়ের অ্যালবাম ও ভিডিও দেখালো। উদিতা কিছুটা লজ্জা পেল আশিয়ান ও তার নিজের কয়েকটা ক্লোজ পিকচার দেখে। তাদের সাথে সময় কাটিয়ে রুমে চলে এলো সে। আলেয়ারা বেশ কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। তাদের নিয়েই ব্যস্ত সবাই বর্তমানে। বাসায় যত মেহমানরা ছিলেন ওনারা সবাই বিদায় নিয়ে চলে গেছেন উদিতারা যাওয়ার পরপরই। উদিতা রুমে এসে দেখলো আশিয়ান এখনও ল্যাপটপে এক ধ্যানে কাজ করে যাচ্ছে।
অন্য কোনো দিকে তার একটুও মনোযোগ নেই। উদিতা টাওয়েল ও কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রায় মিনিট 30 পর উদিতার গোসল শেষ হল। ওয়াশরুম থেকে বের হতেই দেখে আশিয়ান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তার তাকানোর স্টাইল দেখে মনে হচ্ছে এক্ষুনি সে উদিতাকে চকোলেটের মতো খেয়ে ফেলবে। উদিতা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আশিয়ান সোফায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। উদিতা আর চোখে বারবার আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান মুগ্ধ তাকে দেখে। সাদা ও গোলাপি রঙের মিশ্রণের লং গাউনটিতে তাকে অপরূপা লাগছে দেখতে। সেই সাথে শরীরে ওড়না নেই আর হাঁটু অবধি লম্বা ঘন কালো চুল ছেড়ে রাখা। উফ, আশিয়ান উদিতাতেই বিলীন হয়ে গেছে পুরো। আশিয়ান বসা থেকে উঠে উদিতার পিছনে এসে দাঁড়ালো। উদিতা আশিয়ানের উপস্থিতি বুঝতে পেরে শুকনো ঢোক গিলল। আশিয়ান উদিতার পা থেকে মাথা অবধি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল সে। উদিতার পিঠ গিয়ে আশিয়ানের বুকের সাথে ঠেকল। হাত থেকে টাওয়েল খসে পড়ে গেল তার। আশিয়ান উদিতার গলার তিলটার ওপর হাতের আঙ্গুল বোলাতে লাগলো। উদিতা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আশিয়ান যেই উদিতার গলায় মুখ ডোবালো, তখন উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি অজু করে এসেছি নামাজ পড়বো বলে। আপনি প্লিজ এখন আমাকে ছাড়ুন, আমি নামাজটা আদায় করে নিই প্লিজ। আশিয়ান একটু বিরক্ত হয়ে উদিতাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। উদিতা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আশিয়ান চলে যেতেই উদিতা নামাজের ওড়না পরে রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ পড়া শেষে আবারও ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগে সে। চুল আঁচড়ানো শেষে একদম পরিপাটি হয়ে চুল ঢিলে করে খোপা বেঁধে মাথায় ওড়না পেঁচিয়ে নেয় উদিতা। এনা এসে উদিতাকে বলে গেল আশিয়ানকে নিয়ে নিচে যেতে দুপুরের খাবার খাওয়ার জন্য। উদিতা আসছি বলতেই এনা আবারও চলে গেল। উদিতা বারান্দায় গিয়ে দেখে আশিয়ান মুড অফ করে আকাশের দিকে এক মনে চেয়ে আছে। উদিতা হঠাৎ করে খারাপ লাগা অনুভব করছে। মনে মনে নিজেকে বকা দিলেও আশিয়ানকে এভাবে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলায়। উদিতা আশিয়ানের হাত ধরে মাথা নিচু করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি। প্লিজ এভাবে রাগ করে থাকবেন না। আপনার যখন যা করতে মন চাইবে তখন তাই করবেন আমার সাথে। আমি আর কখনো আপনাকে বাধা দিব না। তাও প্লিজ এভাবে মুড অফ করে বসে থাকবেন না। আশিয়ান নীরবে একবার উদিতার দিকে তাকিয়ে তাকে সোজা কথায় উপেক্ষা করে বারান্দা থেকে চলে গেল। উদিতা নিজের দৃষ্টিতে স্পষ্ট অপরাধ বোধ নিয়ে আশিয়ানের চাওয়ার পানে তাকিয়ে রইল। আশিয়ানের এমন নীরব ইগনোরেন্স মেনে নিতে পারছে না সে। আশিয়ানের পিছু পিছু অবশেষে সেও চলে এলো বারান্দা থেকে। আশিয়ানকে রুমের কোথাও দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো সে। বাসার প্রত্যেকটা সদস্য নিচে উপস্থিত। আশিয়ানকেও সেখানে লক্ষ্য করল উদিতা। সবাই ডাইনিং রুমে চেয়ার টেনে বসতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে মিষ্টি হেসে তার সামনে এগিয়ে এসে হাত ধরে নিয়ে আশিয়ানের পাশের চেয়ারে বসিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা ও কেয়া সবার পাতে খাবার বেড়ে দিয়ে নিজেরাও বসে পড়লেন। আশিয়ান একবারের জন্যেও উদিতার দিকে তাকালো না। উদিতা মন খারাপ করে খেতে বসেছে। আলিয়া সবার সাথে হেসে খেলে গল্প করছে। সবাই কথা বলে বলে খাওয়া দাওয়া করছে, একমাত্র উদিতা আর আশিয়ানই নীরব। তাসজিদ আর তাজিম তাদের বিষয়টা লক্ষ্য করে। তাসজিদ বলল, কি হয়েছে নতুন ভাবি ও আশু ভাইয়ার? তোমরা দেখি মৌনব্রত পালন করছো। উদিতা মুখে চোর পূর্বক হাসি ফুটিয়ে বলল, জি না ভাইয়া, কি হবে, কিচ্ছু হয়নি তো। এমনিতেই চুপ করে আপনাদের কথা শুনছি আমি। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছি তোমাদের নীরবতা দেখে। আলেয়া উদিতাকে হেয় করে হেসে হেসে বলল, আলেয়া উদিতাকে হেয় করে হেসে হেসে বলল, আরে তাসজিদ ও এরকমই হাতা টাইপের, কারোর সাথে কথা বলে না, বোকার মতো চুপচাপ বসে থাকে শুধু। মানুষের সাথে ঠিকমতো কথাই বলতে পারে না সে কখনো। আলেয়ার কথা শুনে তারিন খিলখিল করে হেসে ওঠে, যেন সে এই কথা শুনে খুব মজা পেয়েছে। উদিতা নীরবে একবার তাকালো তাদের দিকে।
কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মিসেস ইয়াসমিন ও কেয়া প্রচুর বিরক্ত হয়েছে আলিয়ার কথা শুনে। সবাই চুপ থাকলেও আশিয়ান চুপ থাকেনি। আলিয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমার বউ হাদা হোক আর গাধা হোক সেটা আমি বুঝে নেব। আর এখানে থাকা সবাই বুঝে গেছে যে কে আসল হাদা। খাবার টেবিলে বসে এত কথা বলা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমি বলবো আমার বউ অ্যাটলিস্ট তোমার থেকে প্রচুর বুদ্ধিমান আছে। আশিয়ানের ঠোঁট কাটা জবাব শুনে আলিয়া অনেক লজ্জা পেয়ে গেল। লজ্জায় আর একটি কথাও বলল না সে। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নীরবে খাবার খেতে লাগলো। আশিয়ানও এক পলক উদিতার দিকে তাকালো। মিসেস ইয়াসমিন, এনা, কেয়া ওরা আশিয়ানের উপর বেজায় খুশি এরকম জবাব দেওয়াতে। আশিয়ান ভাবে আর যাই হোক নিজের বউকে কেউ তার সামনে এভাবে অপমান করবে আর সে চুপচাপ বসে বসে তা দেখবে, সেটা জীবনেও হতে পারে না। সুন্দরভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবার। আলিয়া লজ্জায় আর একটা কথাও বলল না। আশিয়ান মুখের উপর জবাব দিয়েছে তাকে ভালো মতন। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসলো কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। তাহমিদ ও তামজিদ নতুন দুই জোড়া কপতিদেরকে গিফট দিল। আগে ব্যস্ত থাকায় গিফট দেওয়া হয়নি। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল উদিতা ও আলিয়াকে জিজ্ঞেস করলেন, আমার মামুনিরা, বলো তো আমার কাছ থেকে তোমরা কি চাও? বিয়েতে তোমাদের দুজনকে আমাদের দু ভাইয়ের তরফ থেকে কিছুই দেওয়া হয়নি, তাই এখন তোমরা দুইজন যা চাও তাই দিব। হ্যাঁ আম্মুরা, বলো কি চাই তোমাদের? আলিয়া লজ্জায় মিনমিন করতে লাগলো। উদিতা পুরোপুরি চুপ। তাসকিনের খোঁচায় আলিয়া আমতা আমতা করে বলল, আসলে আমি বেশি কিছু চাইবো না, শুধু আমার একটা ব্র্যান্ডেড কার চাই, নীল কালারের। আলিয়ার কথা শুনে মিস্টার মোর্শেদ মুচকি হেসে বললেন, এই সামান্য একটা কথা বলতে তুমি এত লজ্জা পাচ্ছ কেন মা? তোমার গাড়ি চাই তাই তো? ঠিক আছে, কালকেই পেয়ে যাবে। তবে তুমি চুজ করে দিও কোনটা নিতে যাও। আলিয়া খুশিতে গদগদ হয়ে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে বাবাই। বোকা মেয়ে, এই নামলের মতো আমিও তো তোমার বাবাই হই, আর বাবাকে কেউ ধন্যবাদ জানায়? আমার বৌমা আমার কাছে কি চাই শুনি? বাবা, আপনি আমাকে একটা আইফোন আর একটা ল্যাপটপ কিনে দিন, আমার এসব অনেক ভালো লাগে। আচ্ছা মামুনি, পেয়ে যাবে। কি রে উদিতা মা, তুই তো বললি না তোর কি চাই? হ্যাঁ তাই তো মামনি, তুমি দেখি কিছুই বলে না। বলো মা, এত সংকোচ করো না। বাবার কাছে মেয়েরা কোনো কিছু চাইতে এত লজ্জা পেতে হয় না মা, বলো কি চাই। উদিতা একবার আশিয়ানের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বাবা, আপনি পারমিশন দিলে আমি একটা ছোটোখাটো সবজির বাগান করতে চাই। আমি গাছপালা অনেক পছন্দ করি। আমার নিজের বাসায়ও আমার বাগান আছে। এখানে এসে ফাঁকা ফাঁকা লাগছে সব, কারণ ফুলের বাগান ছাড়া কোনো শাকসবজির বাগান নেই। আমি চাই আমাদের বারান্দার নিচে যে খালি জায়গাটা আছে সেখানে ছোটোখাটো একটা বাগান করতে। ও মা, এ তো অনেক ভালো কথা। এই বুদ্ধিটা এতদিন আমার মাথায় আসেনি। চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব মা। তা তো বুঝলাম মা, এতে পারমিশন নিতে হবে না, আমি কালকেই সব ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি তো কিছুই চাইলে না আমার কাছে। কি চাই তোমার? ফোন, গাড়ি, ডায়মন্ডের নেকলেস, কোনটা? সংকোচ না করে বলো, তোমার বাবার কোনো কিছুরই কমতি নেই, যা চাইবে সব পাবে। না বাবা, আমার আর কিচ্ছু চাই না। আমি এত বিলাসিতা পছন্দ করি না। এত এত গহনা পরে কি করব? আর গাড়ি তো ওনারও আছে। আমার যদি কোথাও যেতেই হয় তাহলে ওনার গাড়ি দিয়েও তো যেতে পারবো। আর এমনিতেই ফোন ইউজ করি না আমি, একান্তই দরকার পড়লে বাসার ল্যান্ড ফোন ইউজ করি। এ বাসায় ল্যান্ড ফোন আছে দেখছি, আমার কোনো অসুবিধা হবে না। উদিতার কথা শুনে সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, এমনকি আশিয়ানও। এই আধুনিক যুগে এমন কথা কোনো মেয়ের মুখে শোনা যাবে না। আলিয়ার বলা কথাগুলো সবার কাছেই স্বাভাবিক ছিল, কিন্তু উদিতার বলা কথাগুলো কেউ জানি হজম করতে পারছে না। এমনও মেয়ে আছে দুনিয়াতে আজও। কি বলো মা? এই যুগে ফোন ছাড়া কাউকে চিন্তাও করা যায় না। ফোন খুবই ইউজুয়াল একটা জিনিস। আমার জন্য নয় বাবাই, ফোন ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, যার জলজান্ত প্রমাণ আমি। সে যাই হোক, আমি এতটাই এলিয়েন টাইপের নই, তবে
সব রকমের বাজে স্বভাব থেকে নিজেকে দূরে রাখি আমি। আর আমি সারাদিন নামাজ কালাম, পড়াশুনো, রান্নাবান্না এসব নিয়ে এতই ব্যস্ত থাকি যে আমার আর এক্সট্রা কিছু নিয়ে চিন্তা করার সময়ই থাকে না। মিস্টার মোর্শেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন উদিতার দিকে। মিসেস ইয়াসমিন গর্বিত কণ্ঠে বললেন, অনেক প্রাউড ফিল করছি আমার মাটাকে নিয়ে। অবশেষে আমার আশিয়ানের জন্য মনের মতন কাউকে নিয়ে আসলাম। তবুও কিছু তো চাও মামনি, তোমার বাবা হিসেবে তো কিছু দিতেই পারি তোমাকে। বিশ্বাস করো মা, তোমার কথা শুনে আমি শুধু অবাকই হয়েছি। যাই হোক, আমার মা আমার কাছে কবুতর চেয়েছে, কাল আমি নিজে গিয়ে তা কিনে নিয়ে আসবো। উদিতা আন্তরিক হাসল, শুধু কিছু বলল না। আশিয়ান বসা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আশিয়ান চলে যাওয়ায় আড্ডাও ভঙ্গ হলো। বাকিরা যে যার মতন চলে গেল। উদিতা রুমে ফিরে আসলো। রুমে এসে দেখে আশিয়ান সোফায় বসে এক মনে সিগারেট ফুঁকছে। উদিতার মেজাজ চড়ে গেল। মানা করার পরও লোকটা সিগারেট টানছে। আশিয়ান একবারও উদিতার দিকে তাকালো না। উদিতা ভাবছে এখনো হয়তো তার উপর রেগে আছে আশিয়ান। উদিতা এক পা করে এগিয়ে গিয়ে আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আশিয়ান তাও তাকায় না উদিতার দিকে, যেন সে ছাড়া এই রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। উদিতা সেদিনের মতো এখনো এক টান দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা কেড়ে নিল। আশিয়ান চরম বিরক্তি নিয়ে তাকায় উদিতার দিকে। সিগারেটের প্যাকেটে হাত লাগাতেই সেটাও কেড়ে নেয় উদিতা। এবার আশিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা? কি এমন করছো কেন তুমি? আজব। আমার সমস্যা মানে? আমি আপনাকে সেদিন মানা করিনি যে সিগারেট খাবেন না? তোমার কথা কেন শুনবো আমি? কি হও তুমি আমার? উদিতা একবার ঠান্ডা নজরে তাকায় আশিয়ানের দিকে, শান্ত কণ্ঠে বলে, বউ হই আমি আপনার, ভুলে যাবেন না। আর এমন অনিয়মতান্ত্রিক জীবনযাপন আমি মোটেও পছন্দ করি না। আজকের পর থেকে এই বাসায় যেন কোনো সিগারেট না আসে, কথাটা মনে রাখবেন। আশিয়ান তেরা চোখে তাকালো উদিতার দিকে। আর কিছু না বলে হনহন করে বিছানায় গিয়ে শুয়ে ফোন টিপতে লাগে এক মনে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ও সিগারেটের প্যাকেটটা ডাস্টবিনে নিক্ষেপ করে। একঘেয়েমি কাটানোর জন্য আবারও বারান্দার দিকে চলে গেল সে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আশিয়ান আর একটিবারও উদিতার দিকে ফিরেও তাকালো না। উদিতা কি আর করবে, সময় কাটানোর জন্য আজ রাতের রান্না সে করছে। আশিয়ান বিকালের পর সেই যে বাসা থেকে বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত আসেনি। উদিতা ভাবতেও পারছে না সামান্য বিষয় নিয়েও কেউ এত রাগ করতে পারে। সেটা আশিয়ানকে না দেখলে বুঝতেও পারতো না সে। সরি বলার পরও রাগ কমেনি তার, এত মেজাজ বাপরে বাপ। বাসার সবার রাতের খাওয়া দাওয়া শেষ, একমাত্র উদিতাই কিছু খায়নি। আশিয়ান বাসায় ফেরেনি এখনো। উদিতা চিন্তা করতে করতে শেষ। মিসেস ইয়াসমিন তাকে দুশ্চিন্তা করতে মানা করলেন, কারণ আশিয়ান এর আগেও বাসায় অনেক লেট করে ফিরত। আজও তার ব্যতিক্রম হবে না। রাত প্রায় 11:15 বেজে গেছে। এমন সময় কলিং বেল বাজল। উদিতা ছুটে গিয়ে দরজা খুলে দিল, কারণ ড্রয়িং রুমের আর একটা টিভিতে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে আশিয়ানই কলিং বেল বাজিয়েছে। দরজা খুলে উদিতা সালাম দিল। আশিয়ান সালামের জবাব দিয়ে দ্রুত নিচের রুমে চলে গেল। উদিতা হতাশার নিঃশ্বাস ফেলে। আশিয়ান গোসল করতে ওয়াশরুমে চলে গেল। উদিতাও আশিয়ানের পিছন পিছন রুমে এসে তাকে রুমে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। উদিতা নিচে রান্নাঘরে গেল আশিয়ানও নিজের জন্য খাবার নিয়ে আসতে। খাবার ট্রেতে করে নিয়ে রুমে ফিরে আসে সে। আশিয়ান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। উদিতা সেন্টার টেবিলের উপর ট্রেটা রেখে টাওয়াল হাতে নিয়ে বিছানার ওপর বসলো। মিনিট 5 পর আশিয়ান গোসল সেরে বেরোলো। মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। উদুম গায়ে খালি একটা 3/4 ট্রাউজার পরনে আছে তার। ভীষণ কিউট লাগছে তাকে দেখতে। আশিয়ান উদিতাকে ইগনোর করে বিছানায় গিয়ে বসলো। উদিতা চুপচাপ এসে আশিয়ানের চুল মুছে দিতে লাগলো হাতের টাওয়াল দিয়ে। সারা রুম জুড়ে এক প্রকার নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। চুল মোছা শেষে নীরবতা ভেঙে উদিতা বলল, খাবার নিয়ে এসছি, খেয়ে নিন।
আমি খাবো না। কেন খাবেন না? কারণটা কি আমি? না, এমনি আমি খাবো না। উদিতা আর কোনো কথা না বলে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে আশিয়ানের সামনে বসলো। তরকারি দিয়ে ভাত মাখিয়ে লোকমা তুলে তার মুখের সামনে ধরে বলল, আমি মুখে তুলে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। আশিয়ান কিছু বলার জন্য হাঁ করতেই উদিতা হাতের লোকমাটা আশিয়ানের মুখের ভেতর চালান করে দিল। কটমট চোখে উদিতার দিকে তাকালো আশিয়ান। উদিতা তাতে কোনো ভ্রুক্ষেপ করলো না। সে নির্বিকারভাবে আশিয়ানকে খাইয়ে দিতে লাগলো। খাবার অনেক মজা হয়েছে, তাই আশিয়ানও আর নাকচ করেনি, চুপচাপ খেয়ে নিল। আশিয়ানকে খাওয়ানো শেষে উদিতা নিজেও খাবার খেয়ে নিল। তারপর ট্রেও এটো থালা বাসনগুলো রান্নাঘরে রেখে চলে এলো সে। এসে দেখলো আশিয়ান অপর দিকে মুখ করে শুয়ে আছে। উদিতা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে চিরুনি দিয়ে চুল আঁচড়ে হাতে পায়ে অলিভ অয়েল মেখে লাইট নিভিয়ে বিছানায় এসে আশিয়ানের পাশে শুয়ে পড়ল। অন্যদিন উদিতা বিছানায় এসে শুলেই আশিয়ান তাকে টেনে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। আজ তেমন কিছু করলো না আশিয়ান। উদিতা কিছুক্ষণ উপেক্ষা করলো যদি আশিয়ান অভিমান ভেঙে তার কাছে আসে সেজন্য, কিন্তু না, আশিয়ান এলো না। এবার উদিতা আশিয়ানের হাত ধরে জোর করে টেনে নিজের দিকে ফেরালো। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ বিরক্ত। উদিতা আশিয়ানকে চাপটে জড়িয়ে ধরে আশিয়ানের বুকে মাথা রাখে। নিভু নিভু কণ্ঠে বলে, এত রাগ কেন আপনার? কি এমন করেছি আমি বলুন? আপনার সকল কথাই তো আমি শুনি, তাও আমাকে সামান্য একটা ব্যাপার নিয়ে সেই দুপুর থেকেই সমান তালে ইগনোর করে যাচ্ছেন। এরকম করবেন না প্লিজ, আমার অনেক কষ্ট হয়। উদিতার অলক্ষ্যে আশিয়ান মুচকি হাসল। আশিয়ান উদিতার ওপর কোনো রাগটাগ কিছুই করেনি, শুধু তাকে একটু বাঁচিয়ে দেখল সে, যে উদিতার কাছে তার মূল্য ঠিক কতটুকু। আশিয়ানের এমন ইগনোর করার ফলে সে কতটুকু ব্যাকুল হয়েছে তা দেখার উদ্দেশ্যেই এমন করল সে। উদিতা আবারও বল, আমি আর কখনো আপনাকে কোনো কিছুতে বাধা দিব না, তারপরেও আমাকে এমন ইগনোর করবেন না প্লিজ। আমার প্রিয় কেউ আমাকে এড়িয়ে চললে আমার ভীষণ কান্না পায়। উদিতার কাঁদো কাঁদো হয়ে বলা কথা শুনে আশিয়ান মুচকি হেসে জিজ্ঞেস করল, আমি কি তোমার প্রিয় কেউ হই? আপনি আমার প্রিয় স্বামী হন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আপনি আমার একান্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে আমি। তুমি কি? উদিতা লজ্জা পেয়ে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বলল, কিছু না, আপনি এখন ঘুমান। আশিয়ান উদিতাকে তার বালিশে শুইয়ে দিয়ে সে উদিতার বুকে মাথা রাখল। উদিতাকে বলল, মাথায় হাত বুলিয়ে দাও তো, নয় ঘুম আসবে না। উদিতা আশিয়ানের কপালে নিচে থেকে একটা চুমু খেয়ে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখজোড়া বুজে ফেলে। একটা সময় দুজনেই ঘুমের অতলে তলিয়ে যায়। পরদিন সকালে উদিতা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠল। আশিয়ান বেদম ঘুমোচ্ছে। উদিতা আশিয়ানকে নামাজ পড়ার জন্য ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর আশিয়ানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এই সাত সকালে এত ডাকাডাকি করছো কেন? ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও। চুপচাপ ঘুম থেকে উঠে পড়ুন, আমি এক্সট্রা কোনো কথা শুনতে চাই না। অজু করে তারপর মসজিদে যান নামাজ পড়তে, উঠুন। আশিয়ান উদিতার কথা শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে আবারও ঘুমাতে লাগলো। কিন্তু উদিতা নাছোড় বান্দার মতো আশিয়ানকে ঘুম থেকে তুলে ছাড়লই। আশিয়ান চোখে মুখে বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল উঁচু করতে। আগে আগে আশিয়ান নামাজ কখনো মিস করতো না, কিন্তু গত 2 বছর ধরে তার ভালো সব অভ্যেসগুলো চেঞ্জ হয়ে গেছে। এতদিন নামাজ মিস দেওয়ার কেমন একটা জড়তা কাজ করছে তার। কাপড় পাল্টে উঁচু করে এসে উদিতাকে বলল, নামাজটা রুমেই পড়ে ফেলি। উদিতা মাথা নেড়ে মানা করে বলল, মোটেই না, বাসার কাছে একটা মসজিদ আছে, গতকালকে দেখেছি, ওখানে গিয়ে নামাজ পড়েন যান। আর এই নিন টুপি। এই বলে উদিতা আশিয়ানের হাতে একটা টুপি ধরিয়ে দিল। আশিয়ান অগত্যা কি আর করবে, টুপি মাথায় পরে বাসা থেকে বেরিয়ে গেল মসজিদে নামাজ পড়তে। আশিয়ান যাওয়ার পর উদিতাও অজু করে এসে নামাজ আদায় করে নিল।
নামাজ শেষে উদিতা আশিয়ানের রুপটপের ফুলগাছগুলোতে পানি দিল। ততক্ষণে আশিয়ান মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এসেছে। আশিয়ানের মনটা আজ ভীষণ ফুরফুরে হয়ে আছে। নামাজ পড়ায় মনে এক আলাদা শান্তি বিরাজ করছে তার। খোশ মেজাজে বাসায় এসেছে সে। আজ এতটা দিন পর মনটা একদম হালকা হয়ে গেছে তার। সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে গেছে মনে হচ্ছে। হাসি মুখে রুমে ঢুকলো আশিয়ান। দেখলো উদিতা সারা রুম পরিপাটি করতে ব্যস্ত। আশিয়ানকে দেখতে পেয়ে উদিতা প্রশস্ত হেসে সালাম দিল। আশিয়ানও হাসি মুখে জবাব দিল। উদিতা এক গ্লাস পানি এগিয়ে দিল আশিয়ানকে। আশিয়ান অবাক হলো উদিতার পানির গ্লাস এনে দেওয়ায়। সে কিভাবে জানল তার পানির পিপাসা পেয়েছে? তার মনের কথা পড়তে পেরেই যেন উদিতা জবাব দিল। এত অবাক হবেন না, আমি বুঝতে পেরেছি যে আপনার পানি পিপাসা পেয়েছে। নিন, পানি খান। আশিয়ান আর কথা না বাড়িয়ে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে নিল। উদিতা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আজ অফিসে যাবেন?